হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম বলছি মিটিং এর কোডটা একটু বলুন না। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিয়েছি যদিও। আচ্ছা বলেছি QZ, আমি লিখে দিচ্ছি, আমি চ্যাট অপশনটা লিখে দিচ্ছি কেমন। আচ্ছা ম্যাম। আমি এখানে দেখা যাচ্ছে যে স্ক্রিনটা আমার হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই এতগুলো ফরম্যাটের মধ্যে যেটা আমার এই যেখানে আমার ইমেজ ফরম্যাটটা আছে, এই যে ইমেজের যে ছবিটা আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনের ডেটাগুলো আমি এখানে অ্যাড করব। দেখা যাচ্ছে এটা একটা ইমেজের একটা আইকন। হ্যাঁ স্যার। আমি জাস্ট ওইটাকে আমি সিলেক্ট করব। একবার বলুন না। আচ্ছা ঠিক আছে। আমি যখন রাস্টারের ব্যান্ডগুলোকে আমি অ্যাড করব, ইমেজের ব্যান্ডগুলোকে, তখন কিন্তু আমি অ্যাড রাস্টার লেয়ার বলে অ্যাড করব। কারণ আমার স্যাটেলাইট ইমেজটা কিন্তু রাস্টার ইমেজ হিসাবেই থাকে, কারণ ওর মধ্যে পিক্সেল আছে। আমি আগের দিন দেখেছি স্যাটেলাইট ইমেজের মধ্যে পিক্সেল আছে, আর পিক্সেল রাস্টারের মধ্যেই থাকে, ভেক্টরের মধ্যে পিক্সেল থাকে না। সেজন্য আমরা লেয়ারতে গিয়ে যখন আমি অ্যাড লেয়ার করব, এতগুলো অপশনের মধ্যে আমি কোনটা করব? অ্যাড রাস্টার লেয়ার। এতদূর অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো আমি অ্যাড রাস্টার লেয়ার করলে আমি কি পাবো না, আমি ওখানে আমার যে ল্যান্ডসেট এই ব্যান্ডটা আছে, সে ব্যান্ডের ব্যান্ড ওয়ানের অনেকগুলো ফাইল আছে। আমি কোন ফাইলটা নেবো যেখানে এই ইমেজটা শো করবে, এই ইমেজের ফাইলটা নেবো, টিপ ফাইলটা। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার। এইটা জাস্ট সিলেক্ট করে ওপেন করে অ্যাড করে ক্লোজ করে দিলাম। এইটা হলো আমার ব্যান্ড ওয়ানের স্যাটেলাইট ইমেজ। এবার আমি যদি আমার সেভ ফাইলটা অর্থাৎ নরহান্ডি মিউনিসিপ্যালিটি যেটার উপর আমি কাজ করব, আমি যদি সেভ ফাইলটা অ্যাড করি, তাহলে কি লেয়ার হিসেবে অ্যাড করবো এখানে? আমি কোন লেয়ার অ্যাড করবো? কি করতে চাইছি আমি? রাস্টার না ভেক্টর? সেভ ফাইল রাস্টার হয় না ভেক্টর হয়? রাস্টার। সেভ ফাইল সবসময় হয় ভেক্টর ফাইল, ডট এসএইচপি ফাইল, যেটা আমি পলিগন হিসেবে ক্রিয়েট করেছি। বুঝতে পারলাম? আমি তো প্রথম দুদিনে শিখেছি রাস্টার ফাইল কোনটা, ভেক্টর ফাইল কোনটা কোনটা, একদম শিখেছি আমি। নয়াটি মিউনিসিপ্যালিটির বাউন্ডারিটাকে আমি অ্যাড করলাম। দেখা যাচ্ছে এখানে বাউন্ডারিটা অ্যাড হয়েছে। হ্যাঁ স্যার। কিন্তু এত বড় ইমেজের মধ্যে এই ছোট্ট বাউন্ডারি, তাহলে আমার তো পুরো ইমেজটা দরকার নেই। আমার শুধু দরকার ওই পার্টিকুলার এই নলাটি মিউনিসিপ্যালিটির যে পলিগনটা, এই পলিগনের ভেতরে যেটুকু ইমেজ সেটুকুই আমি নেবো, বাকিটা আমি কেটে বাদ দেবো। সেই কাটাটা আমি এখন শেখাবো। তো প্রথমে এই জায়গাটা ফাঁকা করি। এই যে এইটুকু আমি কাটবো, রাখবো, আর বাকিটা বাইরের অংশটা কেটে ফেলবো। সে কাটার জন্য কি করব, ভালো করে মন দিয়ে শুনবে। একটা রাস্টার ইমেজকে ভেক্টর ফাইল দিয়ে কাটার প্রসেসকে বলা হয় মাস্ক। আমি লিখে দিচ্ছি, 1 মিনিট আমি লিখে দিচ্ছি এখানে। এই পেজটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বললাম? প্রক্রিয়াটার নাম মাস্ক। মাস্ক কাকে বলে? মাস্ক হচ্ছে রাস্টার লেয়ারকে ভেক্টর লেয়ার দ্বারা কাটার প্রক্রিয়া, একে বলা হয় মাস্ক। বোঝা গেল বিষয়টা? বোঝা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি তলাতে আমার যে কালো ইমেজটা আছে, এই কালো ইমেজটা হচ্ছে আমার রাস্টার, আর উপরে যে লাল রঙের আমার বাউন্ডারিটা আছে ভেক্টর। তাহলে আমি কি করব? এই বাউন্ডারিটা দিয়ে আমি তলার ইমেজটাকে কাটবো। সেটা কাটার জন্য কোথায় যাব? অপশনগুলো বলছি আস্তে আস্তে। আমি যাব উপরে রাস্টার মেনুটা দেখতে পাচ্ছি, এখানে উপরে রাস্টার। হ্যাঁ স্যার। রাস্টারে আমি রাস্টারে ক্লিক করব। রাস্টারে ক্লিক করার পর
আমার এখানে একটা অপশন আছে এক্সট্রাকশন, দেখতে পেয়েছি এক্সট্রাকশন। হ্যাঁ স্যার। এক্সট্রাকশনে যাবার পর আমি এখানে আসবো ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এই স্টেপটা লিখে নিতে পারো যে ভেক্টর দিয়ে রাস্টার কাটার নিয়ম, ভেক্টর ফাইল দিয়ে রাস্টার ফাইলকে কাটার নিয়ম। লিখছি আমরা, কেউ কি লিখছি এটা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার লিখছি। ঠিক আছে, ভেক্টর ফাইল দিয়ে রাস্টার ফাইলকে কাটার নিয়ম কি? কি নিয়মটা কি? রাস্টারে ক্লিক অন রাস্টার, রাস্টারে ক্লিক করব, ক্লিক অন এক্সট্রাকশন, এক্সট্রাকশনে ক্লিক করব, ক্লিক অন ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। 3 জায়গা ক্লিক করতে হবে, একটা ক্লিক হচ্ছে রাস্টার, সেকেন্ড ক্লিক হচ্ছে এক্সট্রাকশন, এবং এক্সট্রাকশন থেকে থার্ড ক্লিক হচ্ছে ক্লিক রাস্টার বাই মাস্ক লেয়ার। এতটা হয়েছে সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম। স্যার, হ্যাঁ বলো। তো এক্সট্রাকশনের পরে কি করতে বললেন? এক্সট্রাকশনের পরে ক্লিপ লেয়ার বাই মাস্ক লেয়ার, ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, দেখা যাচ্ছে না এখানে? ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। হ্যাঁ স্যার। এখানে ক্লিক করলে একটা উইন্ডো খুলবে, অটোমেটিক একটা উইন্ডো খুলবে, সেই উইন্ডোর হেডিং হচ্ছে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। তো এখানে প্রথম আমার যে অপশনটা আছে ইনপুট লেয়ার, ইনপুট লেয়ার মানে হচ্ছে আমি কোন রাস্টারটাকে কাটতে চাইছি, কোন রাস্টারটাকে কাটতে চাইছি, কোন রাস্টার কাটতে চাইছি মানে আমার এখানে একটা রাস্টারই তো অ্যাড করা আছে, তাই না? বাম দিকে যদি আমি লেয়ার প্যানেলে যাই আমার দেখবো শুধু ব্যান্ড 1টা অ্যাড করা আছে। হ্যাঁ স্যার। তো আমি যদি এই ইনপুট রাস্টারে যদি লেয়ার যদি ক্লিক করি শুধু ব্যান্ড 1টাকে আমি দেখতে পাবো, কিন্তু যদি আমার 2-3টে ব্যান্ড অ্যাড করা থাকতো তাহলে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3 এরকম দেখতে পেতাম। আমি দেখিয়ে দিচ্ছি, যদি সাপোজ আমি আর দুটো এখানে লেয়ার অ্যাড করি, ব্যান্ড 2 কন্ট্রোল ধরে ব্যান্ড 3, পরপর দুটো লেয়ারকে অ্যাড করতে হলে কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে। দেখো এখানে দেখো 3টে লেয়ার অ্যাড হয়েছে এখানে। হ্যাঁ ব্যান্ড 3, ব্যান্ড 2, ব্যান্ড 1। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে লাল বাউন্ডারিটা দেখা যাচ্ছে না, তার কারণ কি? লাল বাউন্ডারিটা নিচে চলে এসেছে আর রাস্তাগুলো উপরে চলে গেছে। তো এটা তুলবো কি করে? আমি এটাকে নলহাটির বাউন্ডারিটাকে সিলেক্ট করে মাউসের চাপ দিয়ে আমি উপরে টেনে তুলবো, অথবা রাস্টার লেয়ারগুলো চাপ দিয়ে নিচে নামাবো, রাস্টার লেয়ারগুলো চাপ দিয়ে নিচে নামালাম, তাহলে অটোমেটিক ওটা উপরে উঠে গেল। বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ স্যার। যদি এরকম করে লেয়ারটা নিচে নেমে যায় তাহলে দেখতে পাবো না, সেজন্য রাস্টার গুলোকে টেনে নিচে নামাবো ধরে ধরে, 3, 1, অটোমেটিক উপরে চলে এলো। তাহলে আমি কি করব? তারপর রাস্টার, তারপর কোথায় গেলাম? এক্সট্রাকশন। তারপর এক্সট্রাকশন, তারপরে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। ক্লিক করলাম। এইবার আমি যখন ইনপুট লেয়ারে ক্লিক করব দেখবো, দেখো আমার তখন একটা রাস্টার দেখাচ্ছিল, এখন কটা দেখাচ্ছে? ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, 3টে দেখাচ্ছে। তাহলে প্রথম আমি কাকে কাটবো? প্রথমে আমি ব্যান্ড 1 কে কাটবো। তাহলে আমি এখানে ব্যান্ড 1টা জাস্ট সিলেক্ট করে দিলাম। যদি একটা রাস্টার অ্যাড করা থাকে তাহলে তো সিলেকশন একটাই হবে, আর যদি 2-3টে রাস্টার অ্যাড করা থাকে তাহলে সিলেকশনটা আমাকে করে দিতে হবে। তাহলে ব্যান্ড 1টা এখানে অ্যাড হয়ে গেল। এবার মাস্ক লেয়ার কাকে দিয়ে আমি কাটতে চাইছি ওটা কিন্তু বাই ডিফল্ট এখানে নলহাটি মিউনিসিপ্যালিটি দেখাবে। এটা কিন্তু যেহেতু নলহাটি মিউনিসিপ্যালিটি বাম দিকে আছে, এটা কিন্তু নলহাটি মিউনিসিপ্যালিটি থাকবে, এটাকে কিন্তু আমি ডিস্টার্ব করবো না, এটা বাই ডিফল্ট নলহাটি মিউনিসিপ্যালিটি থাকবে। বুঝে গেল? হ্যাঁ স্যার। বেশ, আর আমার এখানে কিচ্ছু কাজ নেই, আমি জাস্ট এখানে একটা অপশন আছে রান, আমি এখানে রান অপশনে ক্লিক করে দিলাম। রান অপশনে ক্লিক করে নিচে দেখবে একটা মেসেজ আসবে মাস্ক সাকসেসফুল বলে। এই যে লেখা আছে, কি লেখা আছে? অ্যালগরিদম ক্লিপ রাস্টার মাস্ক লেয়ার ফিনিশড, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লোজ করলাম। আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি আরেকবার করছি ওটা, আমি এটাকে রিমুভ করলাম। আমি ফাইলের জায়গাটা সিলেক্ট করিনি, আমি ওটা বলে দিচ্ছি। রাস্টার এক্সট্রাকশন ক্লিপ রাস্টার বাই মাস্ক, প্রথমে আমি ব্যান্ড 1টাকে সিলেক্ট করলাম। আচ্ছা এখানটায় কোথায় আমি সেভ করব সেই লোকেশনটা দিতে হবে। সেই লোকেশনটা সেই লোকেশনটা একটু টেনে নিচে স্ক্রল করে নিচে নামাবো, দেখতে পাচ্ছেন ক্লিপ মাস্ক লেখা আছে। হ্যাঁ স্যার। এবার সেভ টু টেম্পোরারি ফাইল, টেম্পোরারি ফাইলে সেভ না করে আমি একটা ফাইলের ভেতরে সেভ করব। তো এখানে 3টে ডট আছে,
তিনটে ডটের উপর যদি আমি ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে? তিনটে অপশন দেখাবে, সেভ টু এ টেম্পোরারি ফাইল, সেভ টু ফাইল, চেঞ্জ ফাইল এনকোডিং সিস্টেম। আমি ক্লিক করব সেভ টু ফাইলে। দেখো বুঝতে পারলে কিনা আমি কি বললাম? আমি বললাম যে যেটা আমি কাটছি যে লেয়ারটা, সেই কাটা লেয়ারটা কোথায় আমি সেভ করে রাখবো, সেটার জন্য আমি ক্লিপ মাস্কের সেভ টেম্পোরারি ফাইলে না ঢুকে পাশের যে তিনটে ডট আছে ডটে ক্লিক করে সেভ টু ফাইল এখানে ক্লিক করব। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আমি এটাতে ক্লিক করলে আমাকে লোকেশনটা চাইবে, কোথায় সেভ করতে চাইছি। এই যে লোকেশনটা চাইছে, আমি সাপোজ ডেস্কটপের ভেতরে আমি একটা নতুন একটা ফোল্ডার বানালাম মাস্ক লেয়ার বলে। এর ভেতরে ডবল ক্লিক করে প্রথমে হচ্ছে ব্যান্ড 1 সেভ করে দিলাম। সেভ সেভের ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমি রান করে দিলাম। রান করে দিলে ফিনিশড হয়ে গেল। এবার দেখো ইমেজটা কেটে গেছে। দেখো, আর আমি যদি বাকি সব ইমেজগুলোকে বন্ধ করি, রাস্তাগুলো অফ করি, দেখো ইমেজটা কেটে গেছে। কেটেছে ইমেজটা? হ্যাঁ। এটা ব্যান্ড 1টা কাটলো। এই প্রসেসটা কি আরেকবার রিপিট করতে হবে আমাকে? না স্যার। তাহলে সবার কাছে ক্লিয়ার তো? এই কাটার ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আমার সব ইমেজ কাটা আছে, আমি সবগুলোকে আমি অ্যাড করছি। তাহলে আমি আর এইটাতে আর থাকছি না, আমি ইমেজ কেটে রেখেছি, আমি সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এগুলো আমার কাটা ইমেজ। আচ্ছা, আমি যখন ল্যান্ড ইউজ ম্যাপ করব তখন কিন্তু 1 থেকে 7 এই 7টা ব্যান্ডকে নেবো, আমার বাকি ব্যান্ড কিন্তু নেবার দরকার নেই। 1 থেকে 7 আমি ব্যান্ডগুলো আমি কাটবো। কটা কাটবো? 1 to 7। আমি এখানে লিখে দিচ্ছি ল্যান্ড ইউজ ম্যাপ করার সময় ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ করার সময় ব্যান্ড 1 থেকে ব্যান্ড 7 কে নিয়ে কাজ করব। বুঝা গেল কি বললাম? ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ করার সময় ব্যান্ড 1 থেকে ব্যান্ড 7 কে নিয়ে কাজ করব। ঠিক আছে, আর কোনো ব্যান্ড আমি নেবো না। সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। এর কারণ কি? ব্যান্ড 1 থেকে ব্যান্ড 7 কেন? কারণ এই 7টা ব্যান্ডের মধ্যে আমরা আমাদের যে অবজেক্টগুলো দরকার সেগুলো আমরা ভালোভাবে আইডেন্টিফিকেশন করতে পারি। সেজন্য বাকি ব্যান্ড আমাদের নেবার দরকার নেই। কেউ চাইলে নিতেই পারো, কিন্তু ফালতু অকারণে আমার সেখানে আমার ফাইলকে ভারী করে কোনো লাভ নেই। কম্পিউটার প্রেসার পড়বে, দরকার নেই। 1 থেকে 7টা নিলে আমার হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এখানে আমি কি করলাম? সব ব্যান্ডগুলোকে অ্যাড করেছি। পেছনের একটা কালো আমি একটা বক্স দেখতে পাচ্ছি। এই কালো বক্সটাকে আমি রাখতে চাইছি না। এই কালো বক্সটাকে তাহলে আমি ওড়াবো কিভাবে? প্রত্যেকটা ব্যান্ডে গিয়ে কিন্তু এটাকে ওড়াতে হবে। সাপোজ ব্যান্ড 7 এ এসে আমি কি করে ওড়াবো? ব্যান্ড 7 এর উপর ক্লিক করে রাইট ক্লিক করব। ব্যান্ড 7 এর উপর ক্লিক করে রাইট ক্লিক করে আমি তার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে একটা অপশন আছে বাম দিকে, ট্রান্সপারেন্সি, দেখা যাচ্ছে? ট্রান্সপারেন্সি অপশনে ক্লিক করে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে অ্যাডিশনাল নো ডেটা ভ্যালু, দেখতে পাচ্ছি এখানে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। অ্যাডিশনাল নো ডেটা ভ্যালুতে আমি 0 লিখবো। 0 মনে থাকবে? কি করলাম? একটা ব্যান্ডের উপর আমি রাইট ক্লিক করে তার প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে গিয়ে আমি ট্রান্সপারেন্সিতে গেলাম। ট্রান্সপারেন্সিতে গিয়ে অ্যাডিশনাল নো ডেটা ভ্যালুতে আমি 0 বসালাম, দিয়ে সেটাকে ওকে করে দিলাম। এরকম করে প্রত্যেকটা ব্যান্ডের উপর এটা আমাকে করতে হবে। এই প্রত্যেকটা স্টেপ আমার যে কার্টোগ্রাফি বইটা আছে তার মধ্যে এই প্রত্যেকটা স্টেপ কিন্তু লেখা আছে একদম ইন ডিটেল উইথ ছবি। তোমরা চাইলে আমি জয়শ্রী ম্যামকে বলে দিয়েছি বইটা তোমাদের ফ্রন্ট পেজটা দিয়ে দেবে। ওই বইটাতে প্রত্যেকটা স্টেপ এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ কিভাবে এই। হ্যাঁ স্যার জয়শ্রী ম্যাম দিয়েছে ছবি,
কাটা আচ্ছা তাহলে ঠিক আছে, ওটা দেখবে এই কালোটাকে পেছনে কালোটা কিভাবে ওড়াবো সেটারও স্টেপ ওখানে দেওয়া আছে এবং তার পাশে ছবিও দেওয়া আছে। প্রত্যেকটা আমি 0 করে দিচ্ছি। গেছে কালোটা গেছে? হ্যাঁ স্যার দিয়েছে। বেশ, এইবার আমার সুপারভাইজড ক্লাসিফিকেশনের স্টেপগুলো আমি লিখছি, ঠিক আছে? এখানে আমি লিখে দিচ্ছি, তারপর একটা একটা করে করব। সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশনের স্টেপ। ইমেজ ক্লাসিফিকেশন স্টেপস। স্টেপ 1 হচ্ছে এসসিপি প্লাগইন। এসসিপি টুলটাকে প্লাগইন করতে হবে। এটা আমরা অলরেডি কালকে করেছি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্টেপ 2 হচ্ছে স্টেপ 2 তে আমরা কি করলাম? কি প্লাগইন? কুইক ম্যাপ সার্ভিস প্লাগইন। যার কুইক ম্যাপ সার্ভিস প্লাগইন হয়নি তারা ওই আমি আগের দিন যেভাবে দেখিয়ে দিলাম যে ইউআরএলটা কপি করে পেস্ট করতে হবে, সেইভাবেও আমরা গুগল আর্থ থেকে নিয়ে আসতে পারি, তাই তো? কালকে আমরা আনতে পেরেছিলাম গুগল আর্থ থেকে? হ্যাঁ স্যার ঠিক। বলেছি। স্টেপ 3। স্টেপ 3 তে করলাম মাস্ক ইমেজ। ইমেজটাকে আমরা আমাদের স্টাডি এরিয়া অনুযায়ী কেটে নিলাম। এবার স্টেপ 4। স্টেপ 4 কি করব? ব্যান্ড সেট। স্টেপ 4টা করি আগে। ব্যান্ড সেট। আগের তিনটে 1 2 3 এই তিনটে স্টেপ তো ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কার কোনো প্রশ্ন আছে? স্টেপ 3 নম্বর স্টেপ পর্যন্ত কার কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার কিছু আছে? ওকে, তাহলে আমরা স্টেপ 4 এ ঢুকি। স্যার হ্যাঁ স্যার বলো। বলছি যখন ম্যাপটা কাটার যে ইয়েটা ছিল তার আগে যে পেজটা কি এমনি কিউজিএসটা এমনি ওপেন করা হয়েছে? হ্যাঁ, তার আগে কিছু করেছেন? কিউজিএস শুধু ওপেন করে গেছি, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আচ্ছা 4 নম্বর স্টেপে যাই। স্যার এসসিপি প্লাগইনটা একটু দেখিয়ে দিতে পারবেন? হ্যাঁ দেখি কারণ দেবো, নিশ্চয়ই তখন আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল। নিশ্চয়ই দেখাবো। শুনতে পাচ্ছি। এই প্লাগইনে যাবে, প্লাগইন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। প্লাগইনে গিয়ে ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করব। দিয়ে এই অলে ক্লিক করা আছে, ক্লিক করা আছে অলে। হ্যাঁ স্যার। এখানে আমি লিখবো সেমি। ওই সেমি লিখলেই হবে। সেমি লিখে দেখো নিচে দেখাচ্ছে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন। হ্যাঁ স্যার। তো এইটা একবার সিলেক্ট করে এখানে যেমন আমার দুটো অপশন আছে, আনইনস্টল আর আপগ্রেড। আমি তো আগে ইনস্টল অলরেডি আমার ইনস্টল হয়ে আছে, সেজন্য এখানে আনইনস্টল আর আপগ্রেড দেখাচ্ছে। তো তোমার এখানে দেখাবে ইনস্টল প্লাগইন। তো ইনস্টল প্লাগইন করলে অটোমেটিক্যালি এসসিপি টুলটা প্লাগইন হয়ে যাবে। ঠিক আছে স্যার। বুঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। এইবার এসসিপি টুলটা হয়তো কারো নেই, এখানে দেখতে পাচ্ছি না। কোথাও দেখতে পাচ্ছি এসসিপি টুলটা আশেপাশে? ওই উপরে লেখা আছে একটা এসসিপি ওপরে, হ্যাঁ ওপরে একটা লেখা আছে, ঠিক আছে, কিন্তু আমার টুলটাও দরকার। টুলটা আনবো কিভাবে? না, এই মেনু বারের ফাঁকা জায়গার উপরে রাইট ক্লিক করব। এই যে ফাঁকা জায়গা তার উপরে রাইট ক্লিক করব, দিয়ে এই প্যানেলের মধ্যে দেখবো এসসিপি ডক লেখা আছে। এসসিপি প্যানেল, এসসিপি প্যানেলস, এই যে এসসিপি ডক প্যানেল দেখতে পাচ্ছি না? হ্যাঁ স্যার। জাস্ট এইটাকে আমি অন করে দেবো, এই যে বক্সটাকে আমি অন করে দেবো। অন করলে দেখো চলে এসছে কিনা সাইডে? হ্যাঁ স্যার। তো এইটা কিন্তু আমার সবসময় ডান দিকে সাইডে থাকবে, আর তার সঙ্গে মেনু বারেও কিন্তু আমার এসসিপি এই লেখাটা থাকবে। এতদূর পর্যন্ত পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর স্টেপে কি করতে চলেছি? হ্যাঁ স্যার। 4 নম্বর স্টেপটা আমার কি? ব্যান্ড সেট। ব্যান্ড ব্যান্ড সেট করার জন্য আমি মেনু বারে থাকা এসসিপি মেনুর উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখব ব্যান্ড সেট অপশনটা প্রথমেই আছে।
হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ স্যার তার আগে কয়েকটা কথা বলে দিই আমি, যে কালকে আমি বলছিলাম প্রি প্রসেসিং এর কথা বলছিলাম না, প্রি প্রসেসিং, প্রসেসিং, পোস্ট প্রসেসিং। তো প্রি হ্যাঁ। প্রসেসিং এর যে হ্যাঁ, এরর কারেকশন মানে মেক সরানো বা হেজিনেস কাটানো, সেটা এই যে প্রি প্রসেসিং একটা অপশন আছে দেখতে পাচ্ছি, প্রি প্রসেসিং। হ্যাঁ এই প্রি প্রসেসিং দেখা যাচ্ছে। অপশনে আমি হ্যাঁ কোন ইমেজের প্রি প্রসেসিং করব, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাস্টার গোজ ল্যান্ডসেট। আমরা কোন ইমেজ ডাউনলোড করেছি? ল্যান্ডসেট ল্যান্ডসেট ল্যান্ডসেটের উপর ক্লিক করলে এই যে নতুন যে উইন্ডোটা খুললো, এখানে আমি কি করব না, প্রথমে আমাকে ল্যান্ডসেট 8 ব্যান্ডগুলো যেখানে আছে সেই ফাইলটাকে আমাকে প্রথমে এখানে দিতে হবে। সেই ফাইলটা আমাকে এখানে দিতে হবে, দেখা যাচ্ছে ডিরেক্টরি কন্টেনিং ল্যান্ডসেট ব্যান্ড। হ্যাঁ স্যার দেখা তো যাচ্ছে। এখানে এই যে ব্রাউজ অপশনটা তো এটা কি স্টেপ 4 এ যাওয়ার আগেই করব? হ্যাঁ এটা আগেই করতে হবে, মানে আমি এইটা আমি তোমাদেরকে বলছি না, কারণ হচ্ছে এটা অনেকটা লেন্দি ব্যাপার, তো আমি এটাকে আমি ওই জন্য আমি ডিটেল যাচ্ছি না, কিন্তু প্রসেসটা বলে দিচ্ছি যে একটা ম্যাপের মধ্যে যদি হেজিনেস থাকে বা যদি কোনো অ্যাটমসফিয়ারিক যদি কোনো এরর থাকে, সেইটাকে আমি কিভাবে দূর করতে পারি। তো সেখানে প্রথমে আমি যেখানে আমার ল্যান্ডসেটের ব্যান্ড গুলো আছে সেই ফোল্ডারটা আমি এখানে ওকে চিনিয়ে দেবো। স্যার সেই ফোল্ডার, হ্যাঁ বলছি কোনো ইমেজে যদি হেজিনেস থাকে তখনই এই প্রসেসটা করতে হবে, তাই তো? তখন এই প্রসেসটা করবো, এবং যদি মেক থাকে তবেই এই প্রসেসটা করবো, নাহলে করার দরকার নেই। তো কি বললাম না, যে ফোল্ডারটায় আমার ল্যান্ডসেটের ব্যান্ড গুলো আছে শুধু সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলেই হবে। এই যে ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল, হচ্ছে। হ্যাঁ স্যার এবং তার সাথে দেখো নিচের টেবিলে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 7 দেখাচ্ছে এখানে, দেখাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আর কি করব তার সাথে, ওই যে mtl ফাইলটা বা মেটা ফাইলটা, সেই মেটা ফাইলটাকে এখানে দিতে হবে। সেই মেটা ফাইলটা আমাকে এখানে দিতে হবে। সেই মেটা ফাইলটা আমি কোথায় পাবো? যে ফোল্ডারের ভেতরে আমার ইমেজগুলো আছে সেই ফোল্ডারের ভেতরেই আমি মেটা ফাইলটা পাবো। কালকে মেটা ফাইলটা আমি দেখিয়েছিলাম, .txt ফরম্যাটে থাকে মেটা ফাইলটা, সেই ফাইলটা আমি দেখিয়েছি। তো সেই ফাইলটা আমি দেখাচ্ছি আরেকবার, কোথায় ফাইলটা আছে। এই যে মেটা ফাইল দেখতে পাচ্ছি, mtl ফাইল। হ্যাঁ স্যার এই mtl ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দিতে হবে। তাহলে আমার এখানে কোনটা দিতে হবে? একটা হচ্ছে যে ফোল্ডারটায় আমার ল্যান্ডসেট 8 এর ইমেজ আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে, আর তার নিচেতে কি সিলেক্ট করতে হবে? ওই ফোল্ডারের ভেতর থাকা mtl বা .txt ফাইলটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার এইবার আমি কি করব? অ্যাটমসফিয়ারের সমস্ত কারেকশন গুলো এখানে লেখা আছে, অ্যাপ্লাই DOS1 অ্যাটমসফিয়ারিক কারেকশন, এই অপশনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার জাস্ট এই অপশনের পাশে যে আমার বক্সটা আছে এটাকে অন করে দিয়ে আমি যদি রান করে দিই, তাহলেই অ্যাটমসফিয়ারের মধ্যে থাকা হেজিনেস, মেঘের তোমার যে মেঘগুলো আছে সেই মেঘগুলোর পোর্শনটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইটা হলো প্রি প্রসেসিং। এছাড়াও তোমরা যেটা করতে পারো, যে আমরা আগের দিন ওয়েবসাইটে ঢুকে আমরা ডেটা ডাউনলোড করেছি, তো আমরা আগের দিন ওয়েবসাইটে ঢুকে হ্যাঁ, স্যার। ইমেজ ডাউনলোড করেছি। আমার ওয়েবসাইটে ঢোকার দরকার নেই, এখান থেকে ইমেজ ডাউনলোড করা যাবে। কোত্থেকে করা যাবে না, এসসিপি এই টুলের মধ্যে দেখো একটা অপশন আছে ডাউনলোড প্রোডাক্ট আছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এই ডাউনলোড প্রোডাক্টের ভেতর গিয়েও কিন্তু করা যাবে। এই ডাউনলোড প্রোডাক্টের ভেতরে প্রথমে এরকম একটা উইন্ডো খুলবে, সেখানে প্রথমে আমাকে লগ ইন করে নিতে হবে। এই যে লগ ইন দেখতে পাচ্ছি, লগ ইন। হ্যাঁ স্যার বেশ, আমি এটা দেখিয়ে দিই একবার, হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে এটা করতে। আমি এই ডেটা ডাউনলোড প্রক্রিয়াটা এখান থেকে যে করা যায় সেটা আমি একবার দেখিয়ে দিই, দেখাবো তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দেখান। হ্যাঁ স্যার তাহলে ওয়েবসাইট থেকে না করলে এখান থেকে করা যাবে। সাপোজ এইটা হচ্ছে স্যাটেলাইট ইমেজটা আমাদের গুগল আর্থ। আমরা আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এই অঞ্চলটার আমি ইমেজ ডাউনলোড করব। তো প্রথমে এসসিপিতে যাব, এসসিপিতে গিয়ে ডাউনলোড প্রোডাক্টে যাব। ডাউনলোড প্রোডাক্ট থেকে প্রথম কাজ হবে লগ ইন করা। আমার অলরেডি লগ ইন করা আছে। তো লগ ইন যদি তোমাদের না থাকে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেবে, দিয়ে লগ ইন করে দেবে, তাহলেই হবে।
আর এখানে রিমেম্বার এই যে অপশনটা এটাকে অন করে রাখবে। তাহলে কি হবে না, পরের বার তুমি যতবারই খুলবে না কেন এটা ও তোমার আইডি পাসওয়ার্ডটা সফটওয়্যার মনে রাখবে। তো তারপর কি করব, বুঝে গেল তোটা লগইনের ব্যাপারটা বুঝে গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, লগইনের পর আমি সার্চে আরেকবার বলুন না। প্রথমে যাব এই এসসিপি তে গেলাম, এসসিপি তে গিয়ে ডাউনলোড প্রোডাক্টে যাব। ডাউনলোড প্রোডাক্টে গিয়ে প্রথমেই আমি এই লগইনে ক্লিক করব। উপরে লগইন দেখতে পাচ্ছি, লগইন, সার্চ, লগইন, ডাউনলোড অপশন, লগইন, সার্চ, ডাউনলোড, তিনটে অপশন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। এবার লগইনে গিয়ে আমার ইউজার নেম যেটা আমি কালকে তৈরি করেছি আর পাসওয়ার্ড এখানে লিখে দিয়ে রিমেম্বারটাকে অন করে রাখবো। তাহলে কি হবে না, আমার সমস্তটা মানে পরের বার খুললেও এখানে আমার লগইন হয়ে থাকবে। লগইনের অপশনটা ক্লিয়ার? স্যার বলছি লগইনের এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি সেই ইউএসজিএস যেটা ওখানে লগইন করেছিলাম সেটা? ওইটা। স্যার হ্যাঁ বলো। বলছি যে ওই ওয়েবসাইটে না আমার কালকে লগইন হয়নি, অনেক চেষ্টা করেছি, হচ্ছে না। হচ্ছে না? তাহলে তো সমস্যা হচ্ছে, মানে হ্যাঁ, স্যার। রেজিস্ট্রেশন হয়েছে? হ্যাঁ স্যার, রেজিস্ট্রেশনের ওই পেজগুলো এসছে, কিন্তু যেখানে নাম, কলেজের নাম দিতে হবে ওই পেজটা করছি, কিন্তু ওটা নিচ্ছে না। ওইটা নেবে, ওইটা কলেজের নাম না দিয়ে তুমি কল্যাণ ইউনিভার্সিটির নাম দেবে, আর কোনো ইয়ে দেবে না, কমা বা তোমার হাইফেন এগুলো অ্যাড্রেসে দেবে না, তাহলে নেবে না ওটা। জাস্ট এমনি সিম্পল লিখে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। করে দেখো, না হলে তুমি গ্রুপে জানিও, আমি তারপরে সলভ করে দেবো। তো স্যার লগইন করো। ওখান থেকে না গিয়ে যদি আমি এখান থেকে একদম সরাসরি হবে হবে, ডাউনলোড করি তাহলে হবে? একই ব্যাপার। এটা ডাইরেক্ট এখানে হয়ে যাবে। তো তারপর আমি কি করব, এই সার্চ অপশনে যাব, সার্চে ক্লিক করলাম, হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখো, আমি চাইছি আমি শুধু এইটুকু অংশের ডেটা নেবো। তাহলে এইটুকু অংশ কিভাবে আমি ইমেজটা সিলেক্ট করব? এটা সিলেক্ট করব, দেখো সার্চ অপশনের মধ্যে লেখা আছে ইউএল, লেখা আছে ইউএল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইউএল মানে হচ্ছে আপার লেফটের ল্যাটিটিউড লঙ্গিটিউড। আপার লেফট মানে হচ্ছে এইটা, এই কোণটা, এই কোণটার অক্ষরেখা দ্রাঘিমা রেখা। আর একটা আছে এলআর মানে হচ্ছে লেফট, সরি আপার লেফট, আর হচ্ছে লোয়ার রাইট, সরি এলআর মানে হচ্ছে লোয়ার রাইট। একটা হচ্ছে আপার লেফট, তার এক্স মানে দ্রাঘিমা রেখা, ওয়াই মানে অক্ষরেখা। বোঝা গেল? আপার লেফটের দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর এলআর মানে হচ্ছে এলআরটা কি বললাম, লোয়ার রাইট, মানে লোয়ার রাইট মানে হচ্ছে নিচের ডান দিকের কোণটা, এই কোণটা, এই কোণটার দ্রাঘিমা রেখা, অক্ষরেখা। বুঝে গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি আমি জানি তাহলে আমি হাতে করে বসাবো, আর যদি না জানি তাহলে দেখো এখানে পাশে একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন? হ্যাঁ স্যার। প্লাস চিহ্নটায় ক্লিক করে নেবো, দিয়ে আমি একবার ওপরের ডান দিকের কোণে একবার ক্লিক করব, আর নিচের বাম দিকের কোণে একটা রাইট ক্লিক করব। ওপরের ডান দিকের কোণে কি করলাম, ক্লিক করলাম, আর নিচের বাম দিকের ডান দিকের কোণে আমি রাইট ক্লিক করব। তো একটা বক্স তৈরি হয়েছে। হ্যাঁ স্যার। এবং বক্স তৈরির সাথে দেখো এই ল্যাটিটিউড লংজিটিউড তো এখানে চলে এসেছে। হ্যাঁ স্যার। এইবার আমি কি প্রোডাক্ট নেব, সেন্টিনাল, সেন্টিনাল 3, সেন্টিনাল 2 আমি নেবো কি ল্যান্ডসেট 8, ল্যান্ডসেট 7, ল্যান্ডসেট 5, ল্যান্ডসেট 1 to 5 সব আছে এখানে, সব ডেটা এখানে দেওয়া আছে। আমি কোনটা নেবো? ল্যান্ডসেট 8, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ল্যান্ডসেট 8 দিলাম। এবার আমি কবে থেকে কবে নেবো এই ডেটটা আমি সিলেক্ট করে দিতে পারি। ল্যান্ডসেট 8 সাপোজ আমি ধরলাম যে আমি জানুয়ারির 1 তারিখ থেকে 2021 জানুয়ারির 1 তারিখ থেকে আজকের ডেট পর্যন্ত, 2020 হয়ে যাচ্ছে এটা, জানুয়ারি 1 তারিখ থেকে আজকের মানে 8 তারিখ পর্যন্ত আমি কি কি ডেটা আমার আছে সেটা আমি নেবো ওই এলাকার। ক্লিয়ার? হ্যাঁ বলো, এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখো ক্লাউড কভারটা তুমি এখানে কমাতে পারো। 100% আছে, আমি এটা কমিয়ে 10% করলাম, তাহলে আমার ক্লাউড কভারটা কম থাকবে। হয়েছে? এতটা পরিষ্কার? হ্যাঁ স্যার।
এবার তার নিচের অপশনে যে ফাইন্ড দেখতে পাচ্ছি, ফাইন্ড, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এই ফাইন্ড অপশনে ক্লিক করলে যত ইমেজ ওই অঞ্চলের আছে দেখো সব দেখাচ্ছে, দেখাচ্ছে এই যে ইমেজগুলো হ্যাঁ কবে কবে ইমেজ দেখাচ্ছে, 5ই ফেব্রুয়ারি, সরি 5ই ফেব্রুয়ারি, 2 মে, 7ই এপ্রিল, 31শে মার্চ, 31শে মার্চ, 22শে মার্চ, 22শে মার্চ, 15 মার্চ, এতগুলো ইমেজ আছে। এবার ইমেজটা আমি মেঘ আছে কি নেই দেখবো কিভাবে, জাস্ট এইটার উপর একটা ক্লিক করব, এই ক্লিক করলাম, দেখো ডান দিকে ইমেজটা দেখাচ্ছে। হ্যাঁ স্যার দেখো। হ্যাঁ স্যার। এর ক্লাউড কভার আছে 4 ক্লাউড কভার 4%, এটা 0 ক্লাউড কভার, মানে আমি যদি নিচেরটা নিই দেখো পুরো কোনো মেঘ আছে এটাতে, মেঘ নেই। না এইবার আমি কি করব, এই রান অপশনে ক্লিক করব, রান অপশনে ক্লিক করলে কি হবে, কোথায় আমি সেভ করতে চাইছি একটা ফোল্ডার ওকে চিনিয়ে দিতে হবে। সাপোজ আমি এখানে একটা ফোল্ডার আমি করে দিলাম, যে মানে মাই ইমেজ বলে একটা ফোল্ডার আমি করছি, মাই ইমেজ, এই ফোল্ডারটা ওকে যদি চিনিয়ে দিই, আমি সিলেক্ট ফোল্ডার করে দিই, অটোমেটিক্যালি কিন্তু সমস্ত ব্যান্ড গুলো আমার কিন্তু QGIS এই লেয়ার প্যানেলের মধ্যে চলে আসবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে কোনটা বেশি সহজ লাগলো? স্যার এখান থেকে ছবি ডাউনলোড করাটা বেশি সোজা লাগে। তাই করবে, এখানে ছবি ডাউনলোড এখান থেকে করে নেবে, কোনো সমস্যা নেই। স্যার বলছি কোনো জায়গার নাম দিয়ে আমি কি সেটা সার্চ করতে পারবো না? দেখি আমার দেখো যদি জায়গা, ল্যাঙ্গিটিউড আমি দেখছি ল্যাটিটিউড না জানা থাকে ওইটাই আমি দেখার তাহলে চেষ্টা করছি। পারবে, এইখানে লিখতে হবে অ্যাডভান্স সার্চে গিয়ে কৃষ্ণনগর বলে লিখলাম, কৃষ্ণনগরে এই ইমেজগুলো দিল। ঠিক আছে স্যার। শুধু এখানে লিখবে, এখানে করবে। হ্যাঁ, কলকাতা যদি দিই আমি, এই ইমেজগুলো দিল, ঠিক আছে। তাহলে আমি এখান থেকেও সার্চ করতে পারবো। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। আর তা যদি না হয় তোমরা একটা কাজ করবে, আর একটা বুদ্ধি আছে, সেটা বলে দিচ্ছি বুদ্ধিটা। তোমরা ওই ভেক্টর লেয়ারটা সাপোজ অ্যাড করলে, ঠিক আছে, সাপোজ আমি নলহাটির ভেক্টর লেয়ারটা অ্যাড করছি, এই ভেক্টর লেয়ার অ্যাড করলাম তো। হ্যাঁ এবার তুমি ডাউনলোড অপশনে যাও, ডাউনলোড প্রোডাক্ট, এবার সার্চে গেলাম, দিয়ে এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা ক্লিক করে আমি নলহাটির একবার ওপরের বাম দিকের কোণ, সরি, আর নিচের ডান দিকের কোণ, ওপরের বাম দিকের কোণে একবার ক্লিক করে নিচের ডান দিকের কোণে ক্লিক করলে নলহাটি মিউনিসিপ্যালিটি সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ এই ল্যাটিটিউড লংগিটিউড এখানে দেখাচ্ছে। এইবার তুমি ইমেজ সার্চ করো নলহাটির, এই যে নলহাটির ইমেজ আমি পেয়ে গেছি। ঠিক আছে স্যার। এটা কেমন করে করলেন আরেকবার বলুন, কি আচ্ছা। ক্লিক করলেন? বলে দিচ্ছি। এই তোমার SCP তে গেলাম, ডাউনলোড প্রোডাক্টে গেলাম, দিয়ে কি করলাম না, এই যে প্লাস চিহ্নটা আছে না এখানে, হ্যাঁ স্যার। প্লাস চিহ্নটা ক্লিক করে এটাকে মিনিমাইজ করে এই ভেক্টর লেয়ারটার আবার ওপরের বাম দিকে একবার ক্লিক করে নিচের ডান দিকে ক্লিক করলেই, রাইট ক্লিক করলেই আমার এই ইমেজটা তৈরি হয়ে যাবে। বুঝে গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার তুমি ডাউনলোড করো, অসুবিধা নেই। এবার তুমি ডেট, এখানে ডেট দিয়ে দাও, এখানটা ডেট দিয়ে দাও, এই ডেট দিয়ে তুমি কবে থেকে কবে দিয়ে করে এখানে ফাইন্ড করে দাও, তাহলে যতগুলো ইমেজ আমার অ্যাভেলেবেল ইমেজ আছে সব ইমেজগুলো এখানে আমার চলে আসবে। পরিষ্কার সবার কাছে বিষয়টা এতদূর পর্যন্ত? তাহলে আমি কিন্তু হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। QGIS থেকেও আমরা ইমেজ ডাউনলোড করতে পারি। তাহলে QGIS সফটওয়্যার হচ্ছে এতটাই ভালো সফটওয়্যার যে এখান থেকে সব কিছু করা যায়, এভরিথিং। তাহলে আমি এটা কেটে দিলাম। তাহলে আমি কত নম্বর স্টেপে ছিলাম? 4 নম্বর স্টেপে ছিলাম, ঠিক আছে। 4 নম্বর স্টেপটা কি? ব্যান্ড সেট। ব্যান্ড সেট। দাঁড়াও, আমি আমাকে ইমেজগুলো অ্যাড করতে হবে।
ব্যান্ড সেট আমি করবো। ব্যান্ড সেট করার জন্য আমি 1 থেকে 7টা ব্যান্ড আমি নিয়ে এলাম। আমি একসাথে ব্যান্ড আনতে গেলে কন্ট্রোল ধরে আমাকে সবগুলো সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ধরে। এই যে আমার 7টা ব্যান্ড চলে এসছে তো। দাঁড়া, এটা বারবার চলে আসছে তো, এটাকে আনলে হবে না। এতদূর পর্যন্ত কার কোনো প্রশ্ন নেই তো? না না, স্যার, স্যার। প্র্যাকটিস করলে বুঝতে পারবো। হ্যাঁ, প্র্যাকটিস করে বুঝতে পারবে, অসুবিধা নেই। তুমি গ্রুপে জানিও, এটা আজকে প্র্যাকটিস করো, গ্রুপে জানিও, তারপর আমি সমস্যাটা আমি দেখছি। লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার, এখানে আছে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7, ওপেন, অ্যাড, ক্লোজ। চলে এলো। এবার ব্যান্ড সেট 4 নম্বর স্টেপে ব্যান্ড সেট করবো কিভাবে না, এসসিপি তে যাব, যে ব্যান্ড সেট প্রথমে অপশন আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। ব্যান্ড সেট আমি ক্লিক করব। ব্যান্ড সেটের অর্থ হচ্ছে, ব্যান্ড সেট মানে হচ্ছে আমি কি করব, আমি লিখে দিচ্ছি ব্যান্ড সেট কি। ব্যান্ড সেট কি? ব্যান্ড সেট হচ্ছে কম্পোজিট of all images in a single image. সমস্ত ইমেজগুলোকে একসাথে করে একটা সিঙ্গেল ইমেজ তৈরি করাই হচ্ছে ব্যান্ড সেট। বুঝতে পারলাম কি জিনিস কি ব্যান্ড সেট কি? ব্যান্ড সেটটা কেন দরকার না, এই যে আমরা সাদা কালো ইমেজ দেখতে পাচ্ছি, আমরা কালার কি পাচ্ছি, এটা কালার পাচ্ছি না। তো আমাকে একটা কালার যদি করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে না, ব্যান্ড সেট করতে হবে, নাহলে কিন্তু আমি এটা কালার পাবো না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, ব্যান্ড সেট হ্যাঁ আমি স্যার। আচ্ছা, ব্যান্ড সেট আমি ক্লিক করলাম। এই যে ব্যান্ড সেটটা, এই উইন্ডোটা খুলেছে। এবার আমি কি করব, এখানে দেখো এই উইন্ডোটা কিভাবে খুললো? এই যে ব্যান্ড সেটে ক্লিক করলে এসসিপি ব্যান্ড সেট, বুঝা গেছে? হ্যাঁ স্যার। আমি কি করব, এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছি সাদা, এইখানে আমি সমস্ত ব্যান্ড গুলোকে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এই এটার নাম হচ্ছে রিফ্রেশ লিস্ট, দেখতে পাচ্ছি রিফ্রেশ লিস্ট লেখা আছে। হ্যাঁ স্যার। আমি এইটাতে যদি ক্লিক করি, সমস্ত ব্যান্ড এখানে চলে আসবে। এসছে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7 এসছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। তারপর কি করব, এই 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 ইমেজগুলোকে আমি নিচের এই উইন্ডোতে নিয়ে আসবো, নিচের ফাঁকা উইন্ডো নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, সবগুলোকে নিয়ে আসবো। তাহলে রিফ্রেশ লিস্ট করার পর তার নিচে একটা অপশন আছে, দেখো সিলেক্ট অল, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। সিলেক্ট অল করলাম, সব সিলেক্ট হলো। হ্যাঁ। এবার কি করব, তার নিচে একটা অপশন আছে প্লাস, অ্যাড টু লিস্ট, অ্যাড ব্যান্ড টু ব্যান্ড সেট, দেখতে পাচ্ছি। হ্যাঁ। এইটাতে ক্লিক করলে সবগুলো নিচে চলে আসবে, দেখো নিচে চলে এসছে। হ্যাঁ এসেছে। এবার যদি এরকম হয়, সাপোজ ব্যান্ড 2টা, ব্যান্ড 1টা ব্যান্ড 3 নিচে আছে, ব্যান্ড 1টা ব্যান্ড 3 নিচে আছে, কিন্তু আমাকে উপরে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাব, প্রথমে ব্যান্ড 1টাকে সিলেক্ট করব। বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি, যে দেখো ব্যান্ড 2টা আগে আছে, কিন্তু ব্যান্ড 1টা ব্যান্ড 4 এর নিচে আছে, কিন্তু তাহলে তো ব্যান্ড 1টাকে উপরে নিয়ে যেতে হবে, তাই না? কিভাবে নিয়ে যাব, প্রথমে ব্যান্ড 1টা সিলেক্ট করব, দিয়ে দেখো এখানে দুটো ওপর নিচে অ্যারো আছে, দেখতে পাচ্ছ ওপর নিচে দুটো অ্যারো আছে। হ্যাঁ। আমি কি করব, এটা কি করব, আমি কোথায় নিয়ে যাবো, উপরে, তাই তো? আমি একবার ক্লিক করলাম, ও দুবার ক্লিক করলাম, তিনবার ক্লিক করলাম, উপরে উঠে যায়। হ্যাঁ স্যার। সেটাকে ডিসিলেক্ট করে দিলাম। এবার যদি অন্য কাউকে নিয়ে যেতে হয়, তাহলে অন্য কাউকে নিয়ে যেতে পারি, অসুবিধা নেই। এইবার সমস্ত ব্যান্ডগুলো দেখলাম পরপর আছে, অসুবিধা নেই আমার, 1 2 3 4 5 6 7। এরপর আমি কি করব, নিচে একটা অপশন আছে ওয়েব লেন্থ কুইক সেটিং,
আছে? হ্যাঁ স্যার আছে। এটা মানে হচ্ছে আমি কোন যে ব্যান্ডের মানে আমি যে স্যাটেলাইট ইমেজের কাজ করছি সেই স্যাটেলাইট ইমেজের ওয়েভ লেন্থটাকে আমাকে কি করতে হবে না এখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা কোন ইমেজের উপর কাজ করছি? ল্যান্ডসেট 8 এর উপর। ল্যান্ডসেট 8। তাহলে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাবো ল্যান্ডসেট 8 এর কিন্তু এখানে অপশন আছে, দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। এই ল্যান্ডসেট 8টাকে আমি সিলেক্ট করে দেবো, কিন্তু এখানে কিন্তু লিস্ট 3 কোনো অপশন নেই। তাহলে লিস্ট 3 যদি অপশন থাকে তাহলে কি লিস্ট 3 কাজ করতে পারবো না? নিশ্চয়ই পারবো, কিন্তু লিস্ট 3টা কি করব, এই ল্যান্ডসেট 8টাকে দিয়ে আমি কাজ করব। মানে যখন লিস্ট 3 ইমেজগুলোকে অ্যাড করব তখন আমার এখানে কুইক ওয়েভলেন্থ সেটিং এ আমার ল্যান্ডসেট 8টাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারলাম? স্যার একবার রিপিট করুন। বললাম ল্যান্ডসেট 8 এর উপর কাজ করছি, ল্যান্ডসেট 8 থেকে আছে আমার এখানে লেখা আছে তো। হ্যাঁ স্যার। কিন্তু যদি আমি লিস্ট 3 বা লিস্ট 3 এর উপর কাজ করি, লিস্ট 3 কি লেখা আছে কোথাও? না। সেই জন্য আমরা ল্যান্ডসেট 8 দিয়ে আমরা লিস্ট 3 কে কাজ করব। কি করে? কি করে বলতে হচ্ছে, সাপোজ এখানে সাপোজ লিস্ট 3 4টি ইমেজ 2 3 4 5 4টি ইমেজ, ওর তো 4টি হয় ব্যান্ড 2 3 4 5, এই 4টে ব্যান্ড আমার এখানে অ্যাড হয়ে আছে। তো সেখানে আমি কি করব, ল্যান্ডসেট 8টাকেই আমি কিন্তু একে ব্যান্ড হিসেবে মানে ওয়েভলেন্থ হিসেবে আমি ওকে আইডেন্টিফাই করাবো। মানে এখানে তো যেহেতু লিস্ট 3 নেই তাহলে আমি কি করব, ল্যান্ডসেট 8 দিয়ে লিস্ট 3 তে কাজ করব। বুঝতে পারলাম? আচ্ছা। তাহলে ল্যান্ডসেট 8টাকে সিলেক্ট করে দিলাম, বাস। এখানে আর কিছু করার দরকার নেই, শুধু এই বক্সটাকে অন করলেই হবে। নিচে 4টে বক্স আছে, তার মধ্যে ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ড সেট, এই স্ট্যাক ব্যান্ড এইটাকে শুধু অন করলেই হবে। এই 4টেও অন করতে পারি, কোনো সমস্যা নেই। আমি প্রথমটাকে অন করলাম আর দ্বিতীয়টা, এই দুটো অন করলাম তাহলেই হবে, আর কিছু করতে হবে না। বুঝে গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইবার আমি কি করব, বাকিগুলো অন করলে কি হবে? কিছু হবে না, অন করলেও কোনো সমস্যা নেই, অন করতেই পারো তুমি, কোনো সমস্যা নেই। আচ্ছা। আমার এই দুটো লাগবে, আর বাকি দুটো দরকার নেই। তো এরপর কি করব, আমি রান করব। রান অপশন দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ স্যার। এই রান করলেই একটা ফোল্ডার চাইবে, কোন ফোল্ডারে এটা আমি সেভ করব। তো আমি এখানে একটা ফোল্ডার দিয়ে দিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি আমি ব্যান্ড সেট বলে। ব্যান্ড সেট যে ফোল্ডারের নাম দিলাম সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে নিচে সিলেক্ট ফোল্ডার করব। বুঝে গেল কি বললাম? বুঝতে পেরেছি। সিলেক্ট ফোল্ডার করলাম এবং কিছুক্ষণ ওয়েট করব। একটা আওয়াজ হবে, ওই আওয়াজটা অবধি ওয়েট করব। আওয়াজটা হয়ে যাওয়া মানে হচ্ছে আমার প্রসেসটা কমপ্লিট হয়েছে। আমার এখানে আওয়াজটা হয়ে গেছে, আমি কানে হেডফোন লাগিয়ে আছি বলে আওয়াজটা তোমরা শুনতে পাবে না। তো আওয়াজ হবে তখনই এটা কাটবো। এটা কেটে দিলাম। দেখো এখানে ব্যান্ড স্ট্যাক রাস্টার চলে এসছে। হ্যাঁ স্যার এসছে। আমার বাকি ব্যান্ডগুলো মানে আমার ব্যান্ড সেট হয়ে গেছে, বাকি ব্যান্ডগুলোকে আমি এখানে অফ করে দিতেই পারি। বাকি ব্যান্ডগুলো আমার ওপেন করার দরকার নেই। এবার কি করব, এই শুধু ভিআরটি রাস্টারটাও দরকার নেই, বা থাক, অসুবিধা নেই। আমি ব্যান্ড সেট রাস্টার, এটা দেখতে পাচ্ছি ব্যান্ড সেট রাস্টার। হ্যাঁ স্যার। আমি পেছনে কালো দাগটা মেটাবো। পেছনে কালো দাগ মেটানোর প্রসেসটাকে বলো একবার। ওই ভেক্টর ফাইল যে রাস্টার ফাইল ওটা তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই ব্যান্ডের ওপর রাইট ক্লিক করে তারপর প্রপার্টিজ, তারপর ওই ট্রান্সপারেন্সি ওখানে গিয়ে ওই অ্যাডিশনাল ভ্যালু 0 করতে হবে, দেন ওকে। হয়েছে? গেছে কালোটা? হ্যাঁ স্যার। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। আমি এবার শেখাবো ব্যান্ড কম্বিনেশন। ব্যান্ড কম্বিনেশন কি? ব্যান্ড কম্বিনেশনটাকে এখানে করে দিই, সংজ্ঞাটা বলে দিই। ব্যান্ড সেট, এবার 5 নম্বর স্টেপ 5। স্টেপ 4টা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার স্টেপ 5। স্টেপ 5টা হচ্ছে
ব্যান্ড কম্বিনেশন। ব্যান্ড কম্বিনেশন মানে হচ্ছে যে আমরা ওই ইমেজটাকে ফলস কালার এফসিসি তে কনভার্ট করব, এফসিসি তে কনভার্ট করব। এফসিসি তে কনভার্ট করব মানে কি, তিনটে ব্যান্ড আছে, ব্লু, গ্রিন আর রেড, তাই তো? রেড। হ্যাঁ স্যার। ব্লু মানে হচ্ছে 2 3 4, ল্যান্ডসেট 8 এ 2 3 4, দুইটা হচ্ছে ব্লু, তিনটা হচ্ছে গ্রিন আর চারটা হচ্ছে রেড। কিন্তু আমার বস্তু চেনার জন্য কখনো কখনো ব্লুটাকে করে দেবো 5, গ্রিনটা করব 4 আর রেডটা করব 3। এই যে কম্বিনেশনটা 5 4 3, এইটার আমার উপযোগিতা কি, এইটার দ্বারা আমরা এগ্রিকালচারাল ফিল্ড এবং ভেজিটেশন খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি। স্যার একবার রিপিট শুনতে পাইনি ঠিক মতো। বলছি সেটা হচ্ছে নরমালি ব্লু গ্রিন রেড এই তিনটে ব্যান্ডের নাম্বার হচ্ছে 2 3 4, ল্যান্ডসেট 8 এ, তাই তো? ল্যান্ডসেট 8 এর এই তিনটে হচ্ছে কালারের কোড। আমি যদি দেখাই, আমি আগের দিন কালকে দেখিয়েছি, এটা আমি কালকেই প্রসেসটা দেখিয়েছি যে ল্যান্ডসেট 8 এর ব্যান্ড কম্বিনেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ল্যান্ডসেট 8 এর ব্যান্ড কম্বিনেশন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কোন ব্যান্ডটা ব্লু ব্যান্ড? ব্যান্ড 2 ব্লু, ব্যান্ড 3 গ্রিন এন্ড ব্যান্ড Green? 4 রেড। হ্যাঁ দেখেছি একদিন। তাহলে আমি এখানে কি লিখেছি, ব্যান্ড ব্লু হচ্ছে 2 নম্বর ব্যান্ড, গ্রিন হচ্ছে 3 নম্বর ব্যান্ড আর রেড হচ্ছে 4 নম্বর ব্যান্ড। তো এই ব্যান্ডটাকে আমি চেঞ্জ করে দিলাম, 5 নম্বরটাকে বললাম ব্লু ব্যান্ড, 4 নম্বরটাকে বললাম গ্রিন ব্যান্ড আর 3 নম্বরটাকে বললাম রেড ব্যান্ড। এইটা হচ্ছে ট্রু কালার কম্পোজিশন, টিসিসি, মানে বস্তুর যা রং আমি এটাতে তাই দেখতে পাবো 2 3 4 এ। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এইটাতে বস্তুর রংটা আমি পরিবর্তন করে আমি অন্য রং দেখতে পাবো, সেজন্য এটা হচ্ছে এফসিসি বা ফলস কালার কম্পোজিট। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং এই যে কম্বিনেশনটা দিলাম 5 4 3, এটা সব থেকে ভালো কি চেনা যায়, কৃষিক্ষেত্র, এগ্রিকালচার ল্যান্ড এবং ভেজিটেশন। ঠিক আছে? হ্যাঁ স্যার। আবার যদি আমি এই কম্বিনেশনটা দিই, ব্লুটাকে 7, গ্রিনটাকে 4 আর রেডটাকে যদি 2 দিই, এই কম্বিনেশনে সব থেকে ভালো চেনা যায় ল্যান্ড এবং ওয়াটারকে। অর্থাৎ স্থলভাগ এবং জলভাগের মধ্যে যদি আমি সঠিক পার্থক্য করতে চাই, তাহলে আমার ব্যান্ড কম্বিনেশন কি দরকার? 742। 742। তাহলে ব্যান্ড কম্বিনেশন কি বোঝা গেল তো? স্যার কি করে বুঝবো কখন কোন কালারটা মানে কোন ব্যান্ডটা দিতে হবে? এটা আমি বলে দিলাম যে এটা পড়ে বুঝতে হবে, এটা তোমরা কিছু করতে পারবে না, এটা পড়ে বুঝতে হবে। 7 4 2 5 4 3, এইটা হচ্ছে মানে এটা প্রচুর কম্বিনেশন হয়, যেহেতু 7টা যে ব্যান্ড, তো জিনিসটা যখন কাজ করবো সেরকম ভাবে ব্যান্ডটা সিলেক্ট করতে হবে। এক্স্যাক্টলি, একদম সঠিক আনসার, যে আমি যখন যে বস্তুটাকে চিনতে চাইছি সেই বস্তুর ওপর আমি ব্যান্ড কম্বিনেশনটা করব। যেমন আমরা যদি শুধু ভেজিটেশন আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা কোন কোন কম্বিনেশনটা করব? ওই যে B5 4 G4 আর R3। 5 4 3, এই 5 4 3 এই কম্বিনেশনটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফলস কালার। এটা লিখে রাখতে পারো যে ল্যান্ডস্যাট 8 এর স্ট্যান্ডার্ড ফলস কালার কি, সেটা বলবো 5 4 এবং 3। আর এই 7 4 2 দিয়ে আমরা কি করতে পারি? ল্যান্ড এবং ওয়াটারকে সেপারেট করতে পারি। তাহলে এবার আমি দেখবো আমি কম্বিনেশনটা করব কিভাবে। এই কম্বিনেশনটা করার জন্য আমি এই ব্যান্ড স্ট্যাক রাস্টারের উপর রাইট ক্লিক করে কিভাবে কম্বিনেশন করছি দেখো। ব্যান্ড স্ট্যাক রাস্টারের উপর রাইট ক্লিক করে তার প্রপার্টিসে গেলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো সেখানে আমি এই রেড ব্যান্ডটাকে বললাম 5, গ্রিনটাকে বললাম 4 আর ব্লুটাকে বললাম 3। দেখো এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু কম্বিনেশন করতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড কম্বিনেশন আমি যেগুলো বললাম সেগুলো। রেডটাকে বললাম 5, গ্রিনটাকে বললাম 4, ব্লুটাকে বললাম 3। হয়েছে? হ্যাঁ স্যার। দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই ওকে করে দিলাম। দেখো ইমেজটা কালার এসছে? হ্যাঁ স্যার। বেশ।
এবার এখানে দেখো জলগুলো খুব ভালো বোঝা যাচ্ছে না, জলগুলো খুব একটা ভালো ক্লিয়ার নয়। ক্লিয়ার কি? না। তো আমি জল ক্লিয়ার করতে হলে কি কম্বিনেশন করব? ল্যান্ড এন্ড ওয়াটারের কম্বিনেশনটা 7 4 2। 7 4 7, এটা 4 আছে, এটা করলাম 2। 7 এই জল 4 বোঝা যাচ্ছে 2। আগের থেকে? হ্যাঁ স্যার। এই যে নদীর জলটা বোঝা যাচ্ছিল না, নদীর জলটা ভালো বোঝা যাচ্ছে এবার। কিন্তু যদি 5 4 3 করি, 5 4 3 করলে কিন্তু জল বোঝা যাবে না ঠিকই, কিন্তু এগ্রিকালচার, ল্যান্ড এবং ভেজিটেশন দুটো বোঝা যাবে। ঠিক আছে? এখানে লাল মানে কিন্তু হচ্ছে ভেজিটেশন, লাল মানে ভেজিটেশন। তো এই লালটা মানে কিন্তু এতটা ভেজিটেশন নয়, এইখানে এটা হচ্ছে এগ্রিকালচার, এটা চাষের জমি। এবার সেটা বুঝবো কিভাবে? আমি ওই যে আমার ওয়েবে গিয়ে আমি কি করব? গুগল ম্যাপটাকে অন করব। গুড, গুগল ম্যাপটাকে আমি অন করে দিলাম। এই গুগল ম্যাপ অন হয়ে গেল। এবার আমি ইমেজটাকে অফ করে দেখতে পারি। দেখো চাষের জমি রয়েছে, চাষ হয়ে আছে। এই যে এই জমিটা সবসময় চাষ হয়, সারা বছর চাষ হয়, দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। এই চাষ হয়ে আছে, ওই জন্য লাল দেখছি। চাষ হয়ে আছে বলে তো লাল দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার স্টেপ কত স্টেপ হলো? আমার হলো স্টেপ 5। স্টেপ 5। 6 নম্বর স্টেপে যাব। 6 নম্বর স্টেপ কি? স্টেপ 6, ক্রিয়েট ট্রেনিং ফাইল। ক্রিয়েট ট্রেনিং ফাইল। এই ট্রেনিং ফাইল কি? এই ট্রেনিং ফাইল হচ্ছে এক ধরনের ভেক্টর ফাইল, যার দ্বারা আমরা বস্তু চিহ্নিতকরণ করব। রিপিট করছি, এই ট্রেনিং ফাইল হলো এক ধরনের ভেক্টর ফাইল, যার দ্বারা আমরা বস্তু চিহ্নিতকরণ করব। ট্রেনিং ফাইল শব্দটার অর্থ বোঝা গেল? হ্যাঁ স্যার। বস্তু চিহ্নিতকরণ মানে হচ্ছে এই ট্রেনিং ফাইল দিয়ে আমি যেটা করব, ট্রেনিং ফাইলটা আমাকে কি করতে সাহায্য করবে না, পিক্সেল আইডেন্টিফিকেশন। মানে বস্তু চিনব কিভাবে? পিক্সেল দিয়ে। পিক্সেল চিহ্নিতকরণ। এই ট্রেনিং ফাইলটা আমাকে সাহায্য করবে কিসে? পিক্সেল চিহ্নিত করতে, যে কোন পিক্সেলটা জলের পিক্সেল, কোন পিক্সেলটা এগ্রিকালচার ল্যান্ডের পিক্সেল, সেই পিক্সেলগুলো আমাকে চিহ্নিত করতে সাহায্য করবে। ক্লিয়ার? 6 নম্বর স্টেপ। হ্যাঁ স্যার। বেশ, এবার তাহলে 6 নম্বর স্টেপটা করব কিভাবে? আমার যেখানে এসসিপি প্যানেলটা হয়ে ডকটা এসেছে, এই যে এইটা দেখতে পাচ্ছি তো? এটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই এসসিপি এই উইন্ডোটার মধ্যে আমি হোম দেখতে পাচ্ছি, হোম, ট্রেনিং ইনপুট, আরওআই অপশন, তিনটা অপশন দেখতে পাচ্ছি। হোম, হ্যাঁ স্যার। ট্রেনিং ইনপুট, আরওআই অপশন। আমি ট্রেনিং ইনপুটে ক্লিক করব। ক্রিয়েট ট্রেনিং ফাইল করার জন্য আমি ট্রেনিং ইনপুটে ক্লিক করব। করেছি? হ্যাঁ। একদম ওপরে এইটা হচ্ছে ট্রেনিং ফাইল ক্রিয়েট করার জায়গা। একদম ওপরে এইটা হচ্ছে ট্রেনিং ফাইল ক্রিয়েট করার জায়গা। কঠিন লাগছে? বিষয়টা কঠিন লাগছে? না স্যার। না স্যার। আচ্ছা, দেখো এখানে দুটো আইকন আছে। প্রথম আইকনটা হচ্ছে যদি আমার আগে থেকে ট্রেনিং ফাইল ক্রিয়েট করা থাকে, তাহলে এই আইকনটা দিয়ে আমি ট্রেনিং ফাইলটাকে আমি খুলতে পারবো। আর যদি ট্রেনিং ফাইল ক্রিয়েট না করা থাকে, এই পাশের এই যে আমার একটা আইকন আছে, এইটা দিয়ে আমি ট্রেনিং ফাইলটা ক্রিয়েট করতে পারবো। তুমি যখনই মাউস নিয়ে এখানে যাবে তখন শো করবে ক্রিয়েট এ নিউ ট্রেনিং ইনপুট, দেখাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমি কি করব? আমি খুলবো না নতুন ক্রিয়েট করব? নতুন ক্রিয়েট করবেন। নতুন ক্রিয়েট করব। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে কোনো একটা ফোল্ডার, আমি ব্যান্ড সেট এই ফোল্ডারের ভেতরেই ট্রেনিং ইনপুট বলে আমি ফোল্ডার একটা ফাইল নাম দিলাম, ট্রেনিং ইনপুট। চেষ্টা করবে দুটো শব্দের মধ্যে স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিতে, স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিতে। জিআইএস কিন্তু স্পেস চিনতে পারে না। আন্ডারস্কোর মানে হচ্ছে শিফট টিপে হাইফেনটা যদি প্রেস করি কম্পিউটারে, তখন এটা আন্ডারস্কোর হয়ে যায়। বুঝে গেল?
হ্যাঁ স্যার। এইটা কিন্তু তোমরা মাথায় রেখো যে আমার কিন্তু জিআইএস সফটওয়্যার কিন্তু স্পেস আইডেন্টিফাই করতে পারে না, তার বদলে আমি করবো আন্ডারস্কোর দেবো কিভাবে? শিপে ওই স্পেসের উপর ক্লিক শিফট টিপে হাইফেন হাইফেন দিয়ে এটাকে আমি ট্রেনিং ইনপুট লিখে আমি সেভ করে দিলাম। দেখো এখানে চলে এসছে, কোথায় সেভ করেছি সেই পাথটা দিয়েছে, কোথায় সেভ হয়েছে তার ফাইলটার পাথটা বলে দিয়েছে। হ্যাঁ স্যার। বেশ, আমার ট্রেনিং ইনপুট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি স্টেপ 6 এ স্টেপ 7 এ যাব। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি কিন্তু খাতায় লিখে রাখবো। হ্যাঁ, আমার ওই বইটার মধ্যে এরকম ভাবে স্টেপ করে কিন্তু সব করা আছে, ওখান থেকে চাইলেও তোমরা কিন্তু বসে বসে বই খুলে ম্যাপ করতে পারবে। স্টেপ 7। স্যার একটা অন্য কথা ছিল, বলছি স্যার বইটা কি স্যার নলাটিতে পাওয়া যায়? আসলে আমার বাড়ি নলাটি আর কি। কোনো তো নলহাটিতে পাওয়া যাবে, একটা অনলাইনেও পাওয়া যাবে বইটা। নলহাটিতে মল্লিকা বইয়ের দোকানে পাওয়া যাবে। ও আচ্ছা, মল্লিকা পুস্তকালয়ে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কি ওকে বলতে হবে কার্টোগ্রাফি বই। আজকে জয়শ্রী ম্যাডামকে বলে দিচ্ছি, ও আরেকবার বইটা গ্রুপে পোস্ট করে দেবে, বা আমি আচ্ছা একটু পোস্ট করে দিচ্ছি ক্লাস শেষ হয়ে গেলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো স্টেপ 7 আমি কি করব? স্টেপ 7 আমার কাজ হচ্ছে পিক্সেল চিহ্নিতকরণ। স্টেপ 7 হচ্ছে পিক্সেল চিহ্নিতকরণ। এবার আমি পিক্সেলগুলোকে আমি কি করব? চিনব। কিভাবে পিক্সেল আমি চিনব? স্টেপ 7টা লিখেছি আমরা, পিক্সেল চিহ্নিতকরণ। হ্যাঁ স্যার লিখছি। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো পিক্সেল কিভাবে চিনবো আমি খুব ভালো করে দেখবে। আমি কিন্তু ট্রেনিং ইনপুটের মধ্যেই থাকবো, আমি অন্য কোথাও ক্লিক করব না। আমি ট্রেনিং ইনপুটে আছি তো। হ্যাঁ স্যার। এবার দেখো তোমাদের ওপরে এই অপশনগুলো কিন্তু যখন এসসিপি প্লাগইন করবে এই অপশনগুলো কিন্তু দেখা যাবে। আরওআই, এখানে পলিগন, এই ক্রিয়েট অ্যাক্টিভ রয় পয়েন্টার, এই প্লাস চিহ্নটা, এইগুলো সব দেখা যাবে। দেখা যাচ্ছে সফটওয়্যারে এটা দেখা যাচ্ছে, এই অপশনগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার এইখানে আরওআই, এই আরওআই কথার অর্থ হচ্ছে, লিখে রাখো, এটা লাগবে আমার পরে। আরওআই, এই পিক্সেল চিহ্নিতকরণ এখানে লাগবে। আরওআই, আরওআই এর ফুল ফর্ম হচ্ছে রিজিয়ন অফ ইন্টারেস্ট। এই রিজিয়ন অফ ইন্টারেস্ট কি? এই রিজিয়ন অফ ইন্টারেস্ট হচ্ছে যে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড নেবো, না আমরা ওয়াটার বডিজ নেবো, না আমরা রোড নেবো, না আমরা সেটেলমেন্ট নেবো, সেইটা হচ্ছে আমার ইন্টারেস্ট। এবং যদি আমরা এগ্রিকালচারাল ল্যান্ড আমরা নিই তাহলে কতগুলো পিক্সেলকে আমরা চিহ্নিতকরণ করব, আমরা যদি ওয়াটার বডিজ নিই তাহলে আমরা কতগুলো পিক্সেলকে চিহ্নিতকরণ করব, সেইটা হচ্ছে আমার ইন্টারেস্ট। এবং পুরো এই ব্যাপারটাকে বলছে রিজিয়ন অফ ইন্টারেস্ট। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, এবার রিজিয়ন অফ ইন্টারেস্ট তৈরি করব কিভাবে? দেখো রিজিয়ন অফ ইন্টারেস্টের পাশে দেখো দুটো হলুদ হলুদ সাইজ সিম্বল আছে, দেখতে পাচ্ছি? একটা হচ্ছে পলিগন, একটা হচ্ছে পয়েন্ট। হ্যাঁ স্যার। তো আমি কি করব? প্রথমে এই ইমেজটার উপর জুম করব। প্রথমে আমি এগ্রিকালচারাল ল্যান্ডের পিক্সেলগুলোকে আমি আইডেন্টিফাই করব। প্রথম কাজ হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড আইডেন্টিফিকেশন। আমি এইটা বুঝে গেছি, এটা এগ্রিকালচার ল্যান্ড, তাই তো? হ্যাঁ স্যার। তো আমি কি করলাম, এটার উপর জুম করে, যদি বড় এরিয়া হয়, যদি এরিয়াটা বড় হয়, তাহলে আমরা পলিগনটা নিয়ে আমি পরপর যেমন ডিজিটাইজ করে সেরকম ভাবে আমি এটার উপর গোল করে যে কোনো মাপের আমি একটা পলিগন করব। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমার যদি অঞ্চলটা বড় হয় তাহলে কিন্তু এই পলিগনটা নিয়ে পরপর ক্লিক করতে করতে লাস্টে রাইট ক্লিক করে পলিগনটাকে শেষ করব, যেমন করে আমরা ডিজিটাইজেশন করেছিলাম। এবং ডিজিটাইজেশনের সময় তো আমার কি করতে হচ্ছিল না, রাস্টারটা যেমন দেখতে সেরকম করতে হচ্ছিল, তো এখানে ওরকম কোনো ব্যাপার নেই। একই কালারের পিক্সেল গুলোকে আমি একটা পলিগন দিয়ে ঘিরে দেবো। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক ঠিক আছে। যতটা মানে আছে জমিটা পুরোটাই করব না কিছুটা অংশ? কিছুটা অংশ, সবটা না, কিছুটা অংশ করব। হয়েছে?
ঠিক আছে। হ্যাঁ স্যার। এইবার দেখো এখানে ডান দিকে নিচে এসো, এখানটা দেখো দুটো আমার লেখা আছে, একটা আছে এমসিআইডি আর একটা সিআইডি। এই দুটো আমি এখন বোঝাবো, এমসিআইডি আর সিআইডি। দেখতে পাচ্ছি দুটো অপশন আমি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এমসিআইডি হ্যাঁ, সিআইডি ফুল ফর্মটাকে বলি, তারপর বুঝিয়ে দিচ্ছি। এমসি ফুল ফর্ম হচ্ছে ম্যাক্রো ক্লাস, সরি ম্যাক্রো না মাইক্রো ক্লাস। এমসি ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ক্লাস, আর সি এর ফুল ফর্ম হচ্ছে ক্লাস। একটা হচ্ছে ম্যাক্রো ক্লাস এমসিআইডি, দেখো দুটো অপশন আছে, দেখো এমসিআইডি আর সিআইডি আছে। হ্যাঁ স্যার। এমসিআইডির ফুল ফর্ম কি বললাম? ম্যাক্রো ক্লাস। আর সিআইডি মাইক্রো ক্লাস। মাইক্রো, একটা মাইক্রো ক্লাস হ্যাঁ আর মাইক্রো ক্লাস আর একটা ক্লাস। ক্লাস। এবার দুটোর মানে কি? দুটোর মানে হচ্ছে, ধরে নাও তুমি এমসিআইডি 1 সংখ্যাটা দিয়ে তুমি বললে এইটা হচ্ছে এগ্রিকালচারাল, সরি আমি এটা এগ্রিকালচার ল্যান্ড বলছি, এগ্রিকালচার ল্যান্ডই বলছি সাপোজ। এগ্রিকালচার ল্যান্ড, এগ্রি ল্যান্ড। এবার এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে আরো তো ভাগ থাকতে পারে, যেটাকে বলছি সিআইডি। সিআইডি 1 দিয়ে এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে প্যাডি, প্যাডি ল্যান্ড। সিআইডি 2 কে 2 বললাম হুইট, সিআইডি 3 কে বললাম বার্লি। এটা একটু কঠিন হয়ে গেল। আমি যদি এরকম করি যে ওয়াটার বডিজ, এমসিআইডি 2 দিলাম, দিয়ে বললাম এমসিআইডি 2টা হচ্ছে ওয়াটার বডিজ। এবার সিআইডির মধ্যে আমি কি করতে পারি? সিআইডি 1 দিলাম, ওয়াটার বডিজের মধ্যে রিভার হতে পারে, পন্ড হতে পারে, লেক হতে পারে, ক্যানেল হতে পারে। তার মানে দুটোর মধ্যে পার্থক্য হলো এমসিআইডি সিআইডির মধ্যে পার্থক্য। এমসিআইডি মানে হচ্ছে তার ব্রড ক্লাসটা, আর সিআইডি মানে হচ্ছে ব্রড ক্লাসের সাব ডিভিশন গুলো। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। ঠিক আছে। দেখো এবার এমসিআইডির পাশে কি লেখা আছে আমার। আমি কিন্তু সিআইডি দিয়ে কাজ করব না, হ্যাঁ আমি পুরো কাজটা এমসিআইডির উপর করব। আমি পরেও কিন্তু এমসিআইডির উপরই করব, সিআইডি দিয়ে কাজ করার দরকার নেই আমার। তাহলে এমসিআইডি 1, এই 1টা আমি কি নিচ্ছি? এমসিআইডি 1টা আমি কি নিচ্ছি? এটা এমসিআইডি 1টা এগ্রিকালচার ল্যান্ড নিচ্ছি, হ্যাঁ স্যার। তাই তো? তার জন্য আমি এখানে একটা পলিগন করে দিয়েছি, তাই তো? হ্যাঁ স্যার। এই যে পলিগনটা করলাম, এই পলিগনটাকে আমি সেভ করব। কিভাবে সেভ করব? দেখো নিচে দেখো এই সিগনেচার লেখার পর একটা সেভ অপশন আছে, আছে? হ্যাঁ স্যার আছে। এই সেভে যদি আমি ক্লিক করি, দেখবো এখানে একটা লিস্টে একটা বক্স তৈরি হয়ে যাবে, একটা কালার বক্স। এই প্রসেসটা চলছে, এটা হয়ে যাক কমপ্লিট, 100 পর্যন্ত হয়ে যাক। দেখো একটা কালার বক্স তৈরি হয়েছে এখানে, হ্যাঁ স্যার। লেখা আছে কি এগ্রিকালচার ল্যান্ড আছে। হ্যাঁ স্যার। তার মানে আমি একটা পিক্সেল, একটা জায়গার পিক্সেল আমি চিহ্নিতকরণ করলাম। এরকম করে কি করব? এগ্রিকালচার ল্যান্ডের মোটামুটি যত পিক্সেল আছে অঞ্চলটাতে, বিভিন্ন দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক সব দিক থেকে আমি এগুলোকে সিলেক্ট করে রাখবো। এখানে আমি এটা করছি। আমার এমসিআইডি 1 এগ্রিকালচার ল্যান্ডই থাকবে, সবটা একই থাকবে। আমি আবার এটাকে সেভ করব। দুটো হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আমি আরো কয়েক এরকম করে গোটা ম্যাপ থেকে আমি বিভিন্ন দিকে আমি এইগুলো নেবো, হ্যাঁ যেমন এইখানটা নিতে পারি আমি। এবার দেখো যদি এরিয়াটা ছোট হয়, সাপোজ যদি এরিয়া ছোট হয়, পলিগনের জায়গায় যদি আমি এই পয়েন্টারটা ইউজ করি তাহলে কি হবে? দেখতে পাচ্ছ পলিগনের পাশে একটা প্লাস চিহ্ন আছে, পয়েন্টার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই পয়েন্টার দিয়ে যদি আমি একটা ক্লিক করি পিক্সেলের উপর, দেখবো ওই পয়েন্টারটা পিক্সেল গুলোকে সিলেক্ট করে নিচ্ছে নিজে নিজে। একবার ক্লিক করলে এতটা সিলেক্ট হয়ে গেল, সেম পিক্সেল সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আবার কি করব? এখানে এসে
আবার সেভ করব, মানে আমি যতবার পিক্সেল আমি এখানে আইডেন্টিফাই করব ততবার আমি কিন্তু সেভ করব, নাহলে কিন্তু ওটা আমার করার কোনো অর্থই নেই, তাহলে কিন্তু আমার করা না করা সমান। আর কোথায় এগ্রিকালচার ল্যান্ড আছে দেখো, চারিদিকে নিতে হবে, ম্যাপটা সব দিকে নিতে হবে র্যান্ডমলি, আর একটা জায়গায় নিলে কিন্তু সে চিনতে পারবে না। এইটা একটা আছে তাই তো, এই ছোট্ট একটা অংশ, তাহলে আমি পয়েন্টার নিলাম, পয়েন্টার দিয়ে আমি ক্লিক করলাম একটা পিক্সেলের উপর, ও না এটা দেখো এটা হবে না, কিন্তু এটা দেখো অন্য পিক্সেলও সে নিয়ে নিয়েছে তাই না? হ্যাঁ কিন্তু স্যার। স্যার একটা যেটা কালারটা থাকবে সেটাই তো নেওয়ার কথা। আর সেটা নেওয়ার কথা, তাহলে আমি ওইটাকে ক্যান্সেল করে দেবো। এটাকে সেভ না করা পর্যন্ত কোনো সমস্যা নেই, এটা থাকলেও কোনো সমস্যা নেই, সেভ করলেই কিন্তু সমস্যা। তাহলে আমি কি করব, ওইখানটা না নিয়ে আমি অন্য জায়গাতে নিচ্ছি। আমি কি করলাম, আমি এইখানটা একটা নিচ্ছি, এইখানটাতে আমি আর একটা পলিগন করে নিচ্ছি, এটাকে সেভ করে দিলাম। এইটাকে যখনই সেভ করব আগেরটা কিন্তু অটোমেটিক্যালি উড়ে যাবে, যেটা সেভ করিনি ওটা কিন্তু অটোমেটিক্যালি উড়ে যাবে। আমি এইখানটা নিতে পারি, এই 4টে পিক্সেল নিতে পারি, এই পলিগন দিয়ে 4টে পিক্সেল আমি নিয়ে নিলাম। স্যার হ্যাঁ, বলছি বলো। আপনি তো পলিগনটা পুরোটা জায়গা জুড়ে নিচ্ছেন না, তাহলে কি ওটা সিলেক্ট করার পর ওটা কি পুরোটাই সিলেক্ট হবে? না না না, ওই যেটুকু জায়গা আমি সিলেক্ট করি সেটুকুই, মানে পিক্সেলের ওই ডিএন ভ্যালুটাকে সিলেক্ট করলেই হবে। গোটা পিক্সেল, এই যেমন এখানে কি গোটা পিক্সেল সিলেক্ট করেছি আমি? না স্যার, কিছুটা অংশ সিলেক্ট করুন। এটা এরকম করলে হবে। আবার কেউ যদি, তুমি যদি মনে করো যে এই পিক্সেল থেকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে নেবো, এটাও হবে, এটাও করতে পারো তুমি, দিয়ে তুমি সেভ করে দাও। বা তুমি, আমি যেরকম ভাবে প্রথমবার সিলেক্ট করলাম জাস্ট একটু অংশ, সেটা করলেও হবে। জাস্ট আমার ডিএন ভ্যালুটাকে সফটওয়্যারকে চিনিয়ে দিতে হবে যে এটা এগ্রিকালচারাল ল্যান্ড, বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, এইবার স্যার ওকে ডিএন ভ্যালুটা চিনিয়ে দিলে কি কম্পিউটার পুরোটা এগ্রিকালচারাল একদম ল্যান্ড কোনটা সেটা নিয়ে নেবে? একদম ও বুঝে নেবে Automatic? সেটা, ওই ডিএন ভ্যালু ওর সঙ্গে সঙ্গে বুঝে নেবে ওটা, ঠিক আছে? হ্যাঁ এইবার আমি ওয়াটার বডিজ নেবো। হ্যাঁ, ওয়াটার বডিজটা নেওয়ার জন্য আমি কম্বিনেশনটা একটু চেঞ্জ করছি। কম্বিনেশনটা আমি কি করব, 7-4-2। 7-4-2 কম্বিনেশনটা চেঞ্জ করে আমি জলগুলোকে শুধু খুঁজে নেবো। যেমন দেখো এখানে নদীটা আছে, নদীর জলটা দেখতে পাচ্ছি তো এখানে, হ্যাঁ স্যার। পাশে দেখো নদীতে হ্যাঁ, জল স্যার। নেই, পাশে দেখো নদীতে জল নেই বলে কিন্তু নীল নয়, হ্যাঁ, মানে নদীতে জলটা শুকিয়ে গেছে, এটা যে ব্রাহ্মণী নদী। তুমি দেখো জল নেই, সেটা আমি কিভাবে বুঝবো, আমি রাস্তাটাকে অফ করে দাও, দেখো জল নেই, বুঝতে পারছো এখানে? হ্যাঁ স্যার। মানে এইটুকু অংশ জল আছে, ওইটুকুতে জল আছে। হ্যাঁ দেখো হ্যাঁ, এইটুকু নীল দেখাচ্ছে। হ্যাঁ তাহলে এইটা, এই কম্বিনেশনটা আমার জল চিনতে সাহায্য করে। তাহলে আমি কি করব, এই পিক্সেল গুলোকে আমি জলের পিক্সেল বলবো, তাহলে সেটা আমি পলিগন দিয়েও করতে পারি। হয়েছে, সিলেক্ট করলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার 2 নম্বর কাজ হচ্ছে এই এমসি আইডিটা চেঞ্জ করা। এটা এমসি আইডি কত করব, 2, আর এটা কি লিখবো, এটা ওয়াটার বডিজ সেট করে দিলাম। আমার নতুন একটা ক্লাস তৈরি হচ্ছে। স্যার সিআইডিটা চেঞ্জ করার কোনো প্রয়োজন দরকার হবে না, না? দরকার নেই, সিআইডি যেমন আছে থাক, সিআইডি দিকে তাকাবোই না, আমি শুধু এমসিআইডির উপর আমি কাজ করব। বেশ, আমি এবার পুকুর নেবো, কয়েকটা পুকুরগুলো কোথায় আছে দেখি। এদিকে এইটা একটা পুকুর, কনফার্ম করে নাও, পুকুর তো। হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমি পুকুরগুলো কি করছি, এবার পুকুরটাকেও আমি পলিগন দিয়ে নিয়ে নিলাম। এটা পয়েন্টার দিয়েও নিতে পারি, কিন্তু পয়েন্টারটা বড় হলে কিন্তু হবে না, ওইটুকু অনেক বড় হয়ে যাচ্ছে, হবে না। তাহলে তাহলে পুকুরটা নিলাম, এটাকে সেভ করলাম, এটা ওয়াটার বডি হিসেবে থাকবে। হ্যাঁ, পুকুর হলো ওয়াটার বডি, সেটা সেভটা কিভাবে করছেন? কোনটা, এই সেভটা কিভাবে করছেন, মানে পয়েন্টার দিয়ে মার্ক করা? এই যে নিচে নিচে সেভ একটা ওই চিহ্ন আছে না এখানে, এই যে এটা সিগনেচারের পাশে, হ্যাঁ স্যার। ওখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখেছি। স্যার।
হ্যাঁ বেশ, স্যার আমি প্রত্যেকবার পলিগন নেওয়ার পর সিগনেচারের পাশে ক্লিক করতে হবে? একদম একদম, নাহলে কিন্তু ওটা করা না করা দুটো সমান, মানে পুরো পরিশ্রম জলে চলে যাবে। আমি আর কয়েকটা পুকুর নিয়ে নেবো বিভিন্ন দিক থেকে, এইটা একটু কনফার্ম করে নিই এটা পুকুর কিনা। হ্যাঁ এটা পুকুর, তাহলে এটা জুম করলাম। শুধু আমার এই সুপারভাইজ ক্লাসিফিকেশন তো আমাকে সফটওয়্যারকে চিনি দিতে হবে। দেখবে আমি এটা অফ করছি তো পুকুরের উপরে পড়েছে, ঠিক আছে পিক্সেলটা পড়েছে, পলিগনটা পুকুরের উপর। হ্যাঁ স্যার। আবার কি করব, আবার আমি সেভ করব। এরকম করে কিন্তু বেশ কয়েকটা মানে পুকুর নিতে হবে, মানে একটা দুটো নিলে কিন্তু ক্লাসিফিকেশনটা ভুল হবে। হ্যাঁ আমি তো তোমাদেরকে মানে শর্ট টাইমের মধ্যে করাচ্ছি, তো তো আমি অল্প উপরই কাজটা করে দেবো, তারপরে যখন মানে তোমরা নিজেরা করবে একটু বেশির উপর কাজটা করবে। স্যার বেশ, হ্যাঁ কিছু বলো। জায়গায় জলের রং হালকা নীল দেখাচ্ছে আর কিছু জায়গায় গাঢ় নীল। হ্যাঁ স্যার এই পিক্সেলের এই কালারের ডিফারেন্সটার কারণ কি? এটা খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। যদি জলের রং হালকা নীল হয় তার মানে জলটা হচ্ছে কিন্তু অগভীর জল এবং ঘোলা জল, মানে সেই পুকুরের জলটা কিন্তু পুকুরটা কিন্তু খুব গভীর নয়, অগভীর পুকুর এবং ঘোলা। আর যদি কালো হয় পুকুরের ডিপ নীল যদি হয়, মানে এইটা এইটা যে পুকুরটা দেখছো ডিপ নীল, এইটা হচ্ছে অনেক ডেপথের পুকুর এবং জলটা পরিষ্কার। আমি যেটা অফ করি, দেখতে পাচ্ছ পুকুরটা একদম হ্যাঁ স্যার। সুন্দর পুকুর, কোনো ইয়ে নেই, মানে কোনো রকম কি বলবো মানে ঘোলা জল নয় এবং জলটার ডেপথ খুব বেশি। তো এইটা হচ্ছে এই পিক্সেলের কালারের পার্থক্য। খুব ভালো প্রশ্ন হয়েছে এটা। তাহলে বোঝা গেল কি বললাম, যে ঘোলা যদি ডিপ ডিপ নীল হয় তাহলে হচ্ছে গভীর পুকুর এবং সেটা জলটা পরিষ্কার, আর যদি ডিপ নীল না হয় তাহলে সেটা কি হবে, যদি হালকা জলটা হয় জলটা গভীর ঘোলা, হবে। অগভীর অগভীর এবং ঘোলা। জল যদি যদি ডিপ নীল হয় তাহলে গভীর হবে আর হালকা নীল হলে অগভীর ও ঘোলা হবে। ঘোলা, এই যে এই পুকুরটা ঘোলা পুকুর, বুঝেছো? এই যে কচুরিপানা। হ্যাঁ স্যার কচুরিপানা দেখা যাচ্ছে। এবার দেখো এটা কচুরিপানা আছে কি নেই সেটা বোঝার আরেকটা নিয়ম আছে। এটা তো কচুরিপানাটা তো ভেজিটেশন, হ্যাঁ স্যার। তাহলে আমার যদি আমি 5 4 3 কম্বিনেশন করি তাহলে এর কালার কি দেখাবে? লাল দেখাবে। তাই তো হওয়া উচিত, লাল দেখানো উচিত। এটা আমি দেখি তো লাল দেখাচ্ছে কিনা, এবার কনফার্ম করি। পুকুর পুকুর অথচ লাল যদি হয় তার মানে বুঝবে ওটার মধ্যে কিন্তু কি আছে না কচুরিপানা আছে। না এটা লাল দেখাচ্ছে না, এটা ইয়ে দেখাচ্ছে। আমাকে এটা বুঝে নিতে হবে, এই নীল নীল কালার থেকে বুঝতে হবে এটা, ওই ডিপ নীল আর হালকা হালকা নীল থেকে বুঝতে হবে এটা। এটা লাল দেখানো উচিত ছিল, যাই হোক কেন দেখাচ্ছে না বুঝতে পারছি না। দেখো হালকা নীল মানে হচ্ছে কি আছে, আমি কনফার্ম করে দেখলাম কচুরিপানা রয়েছে। আর ডিপ নীলে কি কচুরিপানা রয়েছে? দেখো একটা ডিপ নীল দেখি, এই পুকুরটা দেখি, এই পুকুরটা দেখছি না আছে স্যার নেই। আছে কচুরিপানা আছে? না না স্যার ওটা পরিষ্কার আছে। হ্যাঁ কারণ হচ্ছে ডিপ, এটা ডিপ নীল, তাহলে আমি এইটা দেখেও বুঝতে পারবো যে কোন পুকুরে কচুরিপানা আছে কোন পুকুরে নেই, সেটা এটা দেখেও বুঝতে পারবো ডিপ নীল না হালকা নীল। তো এইটা আরেকটা ওয়াটার বডিস আর নিচ্ছি না আমি, সেভ করে দিলাম। বেশ, এইবার আমি সেটেলমেন্ট নেবো। এই 3টে ক্লাসে আমি আগে দেখাবো, ঠিক আছে? সেটেলমেন্ট চিনতে গেলে আমি এই কম্বিনেশনে আর একটা জিনিস আমি নিয়ে নিচ্ছি। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, সাদাটা, হ্যাঁ স্যার। এই সাদাটা কিন্তু হচ্ছে মানে চাষের জমি, কিন্তু এখন চাষ হয় না, দেখো ফাঁকা পড়ে আছে, দেখেছো? হ্যাঁ স্যার। তো এইটাকে আমি ফ্যালো ল্যান্ড বলতে পারি। ফ্যালো মানে ফ্যালো মানে হচ্ছে পতিত জমি। তো আমি ফ্যালো ল্যান্ড হিসাবে একটা ক্লাসিফিকেশন আমি করে দিচ্ছি। ফ্যালো ল্যান্ড মানে পতিত জমি। তো আমি কি করব, এখানে একটা পলিগন নিয়ে সাদা পিক্সেল গুলোকে সিলেক্ট করে আমি এমসিআইডি কত করব, 3 এখানে লিখবো ফ্যালো ল্যান্ড। আরেকটা নিয়ে নি, একটা নেবো না, আরেকটা নিই। হয়নি আমার ফ্যালো ল্যান্ড, আরেকটা নিলাম, সেভ করলাম, হয়েছে?
হ্যাঁ স্যার। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা ঠিক আছে, ভ্যালোরেন্ট হলো। এবার আমি সেটেলমেন্টের দিকে যাব। সেটেলমেন্ট কোনগুলো এখানে? এই যে আমি নীল কালার দেখতে পাচ্ছি না, এই যে নীল কালার, এই নীল কালার, স্যার হ্যাঁ স্যার। এটা যে নলহাটি শহরটা, তো আমি কনফার্ম করে নেবো এটা সেটেলমেন্ট কিনা। দেখো সেটেলমেন্ট দেখতে পাচ্ছ, সেটেলমেন্ট না এটা? হ্যাঁ স্যার। তাহলে এই হ্যাঁ সেটেলমেন্টের স্যার। কালারটি কি আছে? নীল। তাহলে আমি এই নীলগুলোকে বলবো সেটেলমেন্ট। তাহলে আমি আবার কি স্যার করলাম, সেটেলমেন্টের কালারটা চেঞ্জ করে নেওয়া যাবে না, কারণ জলের রং আর সেটেলমেন্টের আচ্ছা রংটা ঠিক অনেকটা কাছাকাছি চলে ঠিক আসছে। ঠিক ঠিক তাহলে আমি কম্বিনেশনটা চেঞ্জ করে দিই। আমি 5 4 3 করে দেখি কি দিচ্ছে এটা। এবার জলের সাথে পার্থক্য হয়েছে? হ্যাঁ স্যার। এই যে এই রংটা হচ্ছে তোমার সেটেলমেন্টের রং, এইটা, এই হালকা আকাশি রংটা। তো আমি কি করব, এখানে পলিগন নিলাম, এটা সিলেক্ট করলাম। এমসিআইডি কি হবে? 4 এনসিআইডি 4 সেটেলমেন্ট নেম। সেটেলমেন্ট সেট করব। এরকম ভাবে আমরা আরো কতগুলো সেটেলমেন্ট আমরা নিয়ে নেব। এইটা হচ্ছে আমার কাজ। মানে আমি একটা দুটো পিক্সেল চেনালে হবে না, তাকে ওই এলাকাটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মাঝের ভাগ সব জায়গা থেকে আমাকে ওকে পিক্সেল গুলো চিনিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, সেটেলমেন্টের ভেতরে এই যে লালগুলো আছে না, এই লালগুলো হচ্ছে মানে এই গ্রামের বা শহরের মধ্যে থাকা ভেজিটেশন বা উদ্ভিদ। দেখো এটা কনফার্ম করে নাও, আছে উদ্ভিদ? হ্যাঁ স্যার। তো এইটাকেও আমরা কিন্তু ভেজিটেশন হিসেবে আমরা চেনাতে পারি, সেটা আমরা দেখছি। তাহলে আমরা সেটেলমেন্ট, আর একটা সেটেলমেন্ট সেভ করলাম। জাস্ট আর একটা সেটেলমেন্ট আমি নেবো। এই ক্লাসিফিকেশনটা খুব ভালো হবে না, বুঝলে তো? হ্যাঁ বলো। বলছি আমরা তো বারবার রংটা চেঞ্জ করে তারপরে নিচ্ছি, তো একবার একটা রং নিয়ে করার পর নেক্সট বার যদি আবার রং চেঞ্জ করে করি তাতে কি কম্পিউটারের কোনো কষ্ট, কিচ্ছু হবে না, কারণ হচ্ছে পিক্সেল আইডেন্টিফাই করতে কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম নেই, ও পিক্সেল চিনছে, তার সাথে কম্বিনেশনের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমার এই ক্লাসিফিকেশনটা খুব ভালো ক্লাসিফিকেশন হবে তা নয়, কারণ হচ্ছে আমি খুব অল্প পিক্সেলের উপর করছি, তো মানে খুব অল্প, এই যে মানে অল্প পিক্সেল চিহ্নিতকরণ করছি, তো খুব একটা ভালো হয়তো হবে না, কিন্তু প্রসেসটা হচ্ছে এটা। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে আজকে বসে এই পুরো বিষয়টা করবে। এবার কয়েকটা ভেজিটেশন আমি চিনিয়ে দিই শহরের মধ্যে, এই লালগুলো। এখানে আমি আরেকটা করলাম এমসিআইডি 5 ভেজিটেশন। করলাম, আর কয়েকটা ভেজিটেশন নিয়ে নিই। এইটা মনে হচ্ছে ভেজিটেশন না, দেখি কি এটা, এটা ভেজিটেশন। এটা ভেজিটেশন। আমাকে পুরো ম্যাপ জুড়ে নিতে হবে, যত বড় ম্যাপ হোক, আমার কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মাঝের ভাগ সব নিয়ে কিন্তু আমাকে এটা করতে হবে। এটা কি দেখি ওপরে, এটা এই লালটা ভেজিটেশন না এগ্রিকালচার ল্যান্ড? এইটা ভেজিটেশন আছে, আবার এগ্রিকালচার ল্যান্ডও আছে, তাহলে এটাকে বাদ দিই। এই লম্বাটা একটু দেখে নি, কি লম্বাটা, এইটা ভেজিটেশন, ঠিক। আমরা এইটাকে ভেজিটেশন ডিনোট করতে পারি। বাস, আমার আর কিছু নেবার দরকার নেই। এটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে আমি কি করলাম এতক্ষণ? স্যার হ্যাঁ স্যার। বলো। বলছি যে এখানে এগ্রিকালচার ভেজিটেশন যতগুলো নিয়েছি সবগুলোর মানে আকৃতিতে আলাদা করে পার্থক্য নেই, তারপর কালারটাও তো একই, তাহলে এখান থেকে কোন ছবিটা দেখে কি করে বুঝবো কোনটা এই যে না, দেখো একটা শহরের মধ্যে এই যে লাল, এই শহরের মধ্যে এই লালগুলো তো আর এগ্রিকালচার ল্যান্ড হতে পারে না। হ্যাঁ তাহলে তখন আমি কি করব, ওই পৃথিবী গুগল আর্থটাকে ফেলে দেখবো, এটা কি, এটা কি এগ্রিকালচার ল্যান্ড? এইটা না, ওই যে পলিগনটা করলাম, সেই পলিগনটা দেখে কি করে বুঝবো যে ওটা কিসের পলিগন করেছি? এইটা এই লালটা। হ্যাঁ। দেখো
তুমি তো জায়গা, তোমাদের প্রথম দিন কি বলেছিলাম না, জায়গাটা সম্পর্কে কিন্তু তোমার একদম মানে তীক্ষ্ণ নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তুমি যদি কৃষ্ণনগরের উপর করো তাহলে কৃষ্ণনগর শহর তো তোমার চেনা শহর, তোমার বাড়ি কোথায়? কৃষ্ণনগর তো? হ্যাঁ আমার বাড়ি পেটুয়া, কোথায়? পেটুয়া ডাহরি। আচ্ছা, তাহলে তোমার ওই জায়গা সম্পর্কে তোমার একটা নলেজ আছে যে কোথায় তোমার ভেজিটেশন আছে, কোথায় তোমার চাষের জমি আছে, নলেজ আছে তো জায়গা সম্পর্কে। তোমাকে যদি তোমার গ্রাম বা তোমার শহরের ম্যাপ করতে বলা হয় ল্যান্ড ইউজ, নিশ্চয় তুমি সেটা ভুল করবে না। হ্যাঁ স্যার। আর ভুল করার আগে তো আমার তো তলাতে গুগল আর্থ আছে, তাহলে এত বড় অঞ্চলটা ভেজিটেশন যে নয় সেটা আমি বুঝবো কি করে? এই যে এটা ভেজিটেশন, কি বলছে এটা? হ্যাঁ স্যার। তাহলে আমার এই গ্রাউন্ড ট্রুথটা মানে গুগল আর্থ থেকে কিন্তু আমাকে এটা বুঝে নিতে হবে যে এটা ভেজিটেশন না এগ্রিকালচার ল্যান্ড। সেইটা কিন্তু আমি তলাতে এই তলাতে ম্যাপটা ফেলার কারণ ওটাই যে আমি যে পিক্সেলটা আইডেন্টিফাই করছি সেটা এগ্রিকালচারাল ল্যান্ড না সেটা ভেজিটেশন, সেটা আমাকে কিন্তু ওটা থেকে কনফার্মেশনটা নিতে হবে। ও যদি কনফার্ম করে দেয় তারপর আমি বলে দিলাম এটা এগ্রিকালচার ল্যান্ড অথবা এটা ভেজিটেশন। কালার একটা হবে, কিন্তু কালারের মধ্যে কালকে যে ভ্যারিয়েশন দেখালাম, একটা ডিপ কালার একটা হালকা কালার, যেমন এইটা কি হতে পারে? এইটা এই লালটা এগ্রিকালচারাল ল্যান্ড। এটা এগ্রিকালচার ল্যান্ড হবে? হ্যাঁ গুড, এটা এগ্রিকালচার ল্যান্ড। কারণ কি এটা এগ্রিকালচার ল্যান্ড তুমি বুঝতে পারবে শহরের যে মধ্যে আছে। শহর না, শহর থেকে বাইরে আছে, এটা শহর তো এইখানটা শহরটা, আর শহরের বাইরে আছে, তাহলে এটা এগ্রিকালচার ল্যান্ড হতেই পারে। জাস্ট আমি কনফার্ম করে নিলাম এখানে এই যে এগ্রিকালচার ল্যান্ড, এই চাষের জমি, ঠিক আছে? এই কনফার্মেশনটা তোমাকে কিন্তু ওই তলাতে গুগল আর্থটা ফেলেই করতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি পলিগন গুলোর কালার কি আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ এবার আমি চেঞ্জ করব, এবার আমি আসছি, এবার চেঞ্জের ব্যাপারে আসছি আমি। ওকে স্যার। এতটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার পরের স্টেপটা আমি বলবো। পরের স্টেপটা আমি যাচ্ছি। আচ্ছা দেখো, পরের স্টেপটা হচ্ছে আমি রিমোট সেন্সিং এর ক্লাস তোমরা করেছো জানি না, তো আমি দুটো শব্দ বলবো। একটা হচ্ছে সিগনেচার কার্ভ। এই শব্দটা শুনেছো? স্পেকট্রাল সিগনেচার কার্ভ? না স্যার। স্পেকট্রাল সিগনেচার কার্ভ, এই স্পেকট্রাল সিগনেচার কার্ভ কি এটা আমি দেখিয়ে দিচ্ছি, এক মিনিট। তার আগে বলে দিই স্পেকট্রাল সিগনেচার কার্ভ কখন তৈরি হয়। দেখো এখান থেকে প্রত্যেকটা বস্তু থেকে তো মানে রিফ্লেকশন হচ্ছে, বাড়ি থেকে, গাছ থেকে, মাটি থেকে হচ্ছে তো। হ্যাঁ স্যার। তো দেখো বাড়ি থেকে যতটা পরিমাণ রিফ্লেকশন হবে, গাছ থেকে নিশ্চয়ই সেই পরিমাণটা রিফ্লেক্স হবে না, ওটা তার ডিফার করবে বা পরিবর্তন হবে। হ্যাঁ স্যার। বা জল থেকে রিফ্লেকশনটা আর গাছ থেকে রিফ্লেকশনটা নিশ্চয়ই আলাদা হবে। হ্যাঁ স্যার। তো এই যে রিফ্লেকশন গুলো আলাদা আলাদা হচ্ছে, এই রিফ্লেকশন গুলো আলাদা আলাদা রিফ্লেকশন গুলোকে যদি আমি একটা কার্ভের মাধ্যমে আমি সেটাকে প্রেজেন্ট করি, সেটাকে বলছে স্পেকট্রাল রিফ্লেকটেন্স কার্ভ। কেমন দেখতে হয়? দেখা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার। দেখো এখানে দেখো একটা স্পেকট্রাল রিফ্লেকটেন্স কার্ভ হয়েছে, একটা ভেজিটেশনের জন্য, একটা ড্রাই সয়েলের জন্য, একটা ওয়াটারের জন্য, একটা লিটার মানে হচ্ছে যে পাতাগুলো গাছ থেকে পড়ে পড়ে যে পচে পড়ে থাকে সেখান থেকে যে রিফ্লেকশনটা হয় সেইটা কেমন হবে। তো এখানে এক্স অ্যাক্সিসে তার ওয়েভ লেন্থ থাকে আর ওয়াই অ্যাক্সিসে থাকে
কতটা পার্সেন্টেজ সে রিফ্লেক্ট করছে সেইটা। আরো সহজ উদাহরণ দিই, এইটা দেখো, একটা হচ্ছে ওয়াটার, একটা পরিষ্কার জল, একটা তোমার ভেজিটেশন, একটা হচ্ছে তোমার মাটি, তিনটে রিফ্লেক্টেন্স কার্ভ কেমন দেখতে পাচ্ছি এখানে? হ্যাঁ স্যার। তো এই যে কার্ভটা তৈরি হলো, মানে প্রত্যেকটা বস্তুর প্রতিফলন ক্ষমতার উপর ভিত্তি করে যে কার্ভটা তৈরি হয় তাকে বলছে স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ, বা এটা আরেকটা শব্দ হয় স্পেকট্রাল সিগনেচার কার্ভ। দুটো শব্দ বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? স্যার একবার একটু বলুন, ভালো করে শুনতে পাইনি। আমি দেখো এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এক একটা বস্তু এক এক রকম ভাবে প্রতিফলন করে। গাছের প্রতিফলন একরকম, বিল্ডিং এর প্রতিফলন একরকম, মাটির প্রতিফলন একরকম, জলের প্রতিফলন একরকম, তাই তো? হ্যাঁ। তো ওই প্রতিফলনের পরিমাণের উপর ভিত্তি করে আমরা যে কার্ভ তৈরি করে থাকি বা যে রেখা তৈরি করি, সেই রেখাটাকে বলা হয় স্পেকট্রাল সিগনেচার কার্ভ বা স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ। যেটা এরকম দেখতে হয়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, আমি কিন্তু কিউজিআইএস এ স্পেকট্রাল সিগনেচার আচ্ছা, কার্ভটা বুঝেছি স্যার। বুঝে গেল তো? ঠিক আছে, এবার আমি যে পিক্সেল গুলো তুলেছি সেই পিক্সেল গুলোর আমি যদি স্পেকট্রাল সিগনেচার কার্ভ তৈরি করতে চাই, সেটা এখানে করা যায়, কিউজিআইএস এ করা যায়। কিভাবে করব? প্রথমে যেটা করতে হবে, আমি যতগুলো তুলেছি ওপর থেকে নিচে পর্যন্ত সবটাকে সিলেক্ট করতে হবে, সবটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে। বোঝা যাচ্ছে আমি কি করছি? হ্যাঁ স্যার। সবটা আমি সমস্ত পিক্সেল আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, করেছি তো? সব সিলেক্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেল কি বললাম? এইবার দেখো এখানে তার পাশে দেখো দুটো চিহ্ন আছে, একটা হচ্ছে কার্ভ, একটা স্ক্যাটার প্লট। এই কার্ভের যে চিহ্নটা, দেখো এটাকে সিগনেচার টু স্পেকট্রাল সিগনেচার প্লট লেখা উঠছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই আইকনে আমি যদি ক্লিক করে দিই, তাহলে এই যে কার্ভটা আমার তৈরি হলো, এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কার্ভটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্পেকট্রাল সিগনেচার কার্ভ, যেখানে নিচে প্রথমে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর এই যে কার্ভের যে চিহ্নটা যেখানে এই যে দেখা যাচ্ছে এখানে, এই কার্ভের চিহ্নটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবে, তাহলেই হবে। হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার তুমি ছবিটাকে তুমি সেভও করতে পারো তোমার ইয়েতে। সেভ করার জন্য তুমি চাইলে সেভ করার অপশনটা হচ্ছে এইটা, মনে হয় এই যে এইটা হচ্ছে সেভ করার অপশন। এখানে নিচেতে ডাউন, এই যে নিচের দিকে যে আরোটা আছে না, এইটাতে ক্লিক করলেই এটা সেভ, এই যে সেভ করার অপশন দেবে। আমি ডেস্কটপে যদি সেভ করি যে সিগনেচার কার্ভ, না এটা সেভ হচ্ছে না এখন কোনো কারণের জন্য, ওইটাই সেভ করার একটা অপশন। বুঝতে পারলাম? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। এবার ওইটাই যদি তোমরা স্ক্যাটার প্লট করতে যাও, স্ক্যাটার প্লট তোমরা দেখেছো তো? স্ক্যাটার ডায়াগ্রাম জানো তো তোমরা? হ্যাঁ স্যার। এইটা যদি স্ক্যাটার ডায়াগ্রাম করতে চাও, ঠিক তার নিচের অপশনটায় ক্লিক করতে হবে। কার্ভের ঠিক নিচের এই যে অপশনটা আছে, এই স্ক্যাটার প্লট, এখানে ক্লিক করো, দেখবে স্ক্যাটার দেখতে পাবে। একটু দাঁড়াও, একটু ওয়েট করতে বলছে। এইটা একটা সমস্যা, মানে সব অনেক সময় না এই ক্যালকুলেশন করতে গিয়ে ও একটু সময় নিয়ে ফেলে। হয়ে যাবে এখন, সময় লাগে। এইটাকে যদি এখন যদি ক্যান্সেল করতে যাও, তাহলে পুরোটা হ্যাং করে যাবে, পুরোটা হ্যাং করে যাবে। ক্যান্সেল আমি করে ফেলেছি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ওপরটা যে কার্ভ, আর নিচেরটা হচ্ছে কি বললাম, স্ক্যাটার প্লট। বুঝে গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার আমি শেষ স্টেপ আমি যাব। আমার স্টেপ কতগুলো স্টেপ ছিল? 7 নম্বর স্টেপ হয়েছিল। এবার আমি 8 নম্বর স্টেপে যাব।
8 নম্বর স্টেপটা হচ্ছে অ্যালগরিদম সিলেকশন, মানে আমি কোন প্রসেসে বা কোন মেথডে আমি এটাকে ক্লাসিফাই করব, অ্যালগরিদম সিলেকশন। হ্যালো স্যার, হ্যাঁ বলো। একটা জিনিস জানার ছিল, বললাম যে স্যার আমি যখন এই ক্লাসিফিকেশন গুলো যখন করব তারপরে ওই স্পেকট্রাল সিগনেচার কার্ডটা তৈরি করা যাবে, তার আগে তো করা যাবে না? না তারে করা যাবে যতক্ষণ না তুমি পিক্সেল আইডেন্টিফিকেশন। হ্যাঁ, ওই ডিএম ভ্যালু গুলো নিয়েই তো করা যাবে তো? একদম, ডিএন ভ্যালু তোমাকে তো আগে তুলে নিতে হচ্ছে, সেটা পলিগনে হোক পয়েন্ট হোক, যখন তুলে নিয়ে সেভ করবে। এই যে এখানে আমি কি করলাম, এখানে আমি প্রথমে পলিগন করে তারপরে যে সেভ সিগনেচার করলাম, এই সেভ সিগনেচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি স্পেকট্রাল সিগনেচার কার্ড বা প্লট কিছুই করতে পারো না। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমার কোন কলেজ? না স্যার, আমি মানে টিচার স্যার আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। স্টেপ 8 হচ্ছে, সেটা হচ্ছে তোমার কি বললাম, অ্যালগরিদম সিলেকশন। মানে কালকে আমি বলছিলাম যে প্রথমে আমি সুপারভাইজ ক্লাসিফিকেশন আমি সুপারভাইজড করলাম। আমি এখানে কি সুপারভাইজড করলাম কে বলবে? আমার সুপারভিশনটা কি হলো এখানে? আমার কি সুপারভিশন হলো, আমি প্রত্যেকটা পিক্সেলকে আমি চিনে চিনে আমি এখানে সেভ করে রেখেছি, তাই না? এটাই তো আমার সুপারভিশন ছিল। হ্যাঁ ওই জন্য এটা সুপারভাইজ ক্লাসিফিকেশন। তারপরে কি করেছিলাম না, অ্যালগরিদম সিলেকশন। এবার অ্যালগরিদম সিলেকশনটা আমি কোথায় করব সেটা আমি বলে দিই। সেটা করব আমি এখানে, এই যে এই দিকে যে অ্যারো অপশনটা আছে, দেখো এই দিকে মুখ করে যে অ্যারো অপশনটা আছে দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই অপশনটার নাম কি আছে? নাম তো এখানে নাম কিছু নেই, এখানে অপশনটা আছে তোমার, এইটা হবে তোমার, এই অপশনটার নাম হচ্ছে না, এটা অপশন কোনো নাম নেই, বুঝলে তো? জাস্ট এই দিকের মুখ করে যে অ্যারোটা, প্রথমেই যে অ্যারোটা আছে, এই যে অ্যারোটা, আচ্ছা, এই অ্যারোটাতে আমি ক্লিক করব। দেখা যাচ্ছে অ্যারোটা কোনটা বলছি আমি? হ্যাঁ স্যার। তো এইটাতে আমি ক্লিক করলেই আমার এরকম একটা উইন্ডো খুলেছে। হ্যাঁ স্যার। এই উইন্ডোতে আমি একটু নিচের দিকে আসবো, দেখো এখানে একটা অপশন আছে ব্যান্ড প্রসেসিং। হ্যাঁ, ওই অপশনটার নাম হচ্ছে ব্যান্ড প্রসেসিং, লিখে রাখো ব্যান্ড প্রসেসিং। এই যে এই দিকের অ্যারো করে যে মুখটা আছে, সেই অ্যারোটার নাম হচ্ছে ব্যান্ড প্রসেসিং। আমরা প্রি প্রসেসিং জেনেছি, আমরা এখন প্রসেসিং স্টেজে আছি। প্রসেসিং স্টেজের আমরা 8 নম্বর স্টেপে আমরা আছি, ব্যান্ড প্রসেসিং। দেখতে পাচ্ছি ব্যান্ড প্রসেসিং? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এই ব্যান্ড প্রসেসিং এর আমি ক্লাসিফিকেশন অপশনটা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ স্যার। এই ক্লাসিফিকেশন অপশন আমি ক্লিক করব। এই ক্লাসিফিকেশন অপশনে ক্লিক করলেই আমার দেখবো এই পাশটা ডান দিকটা আমার এই ধরনের একটা উইন্ডো খুলে গেছে, যেখানে ওপরে হেডিং আছে ক্লাসিফিকেশন, অ্যালগরিদম, ল্যান্ড কভার, সিগনেচার ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন আউটপুট। এই চারটে আমি হেডিং দেখতে পাচ্ছি, ক্লাসিফিকেশন, অ্যালগরিদম, ল্যান্ড কভার, সিগনেচার ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন আউটপুট। হ্যাঁ স্যার। আচ্ছা, এই চারটে হেডিং এর মধ্যে প্রথম হেডিংটায় আমি কিসের উপর ক্লাসিফিকেশনটা করব, এমসিআইডি না সিআইডি? এমসিআইডি। তাহলে আমি সিআইডিটাকে অফ করে দিলাম, দিয়ে এমসিআইডি করলাম। আর যেহেতু আমার ওয়াটার বডিজ, এগ্রিকালচার ল্যান্ড, সেটেলমেন্ট, এগুলো সব এমসিআইডির উপর বেস করে করা। এবার সিআইডি আমি কখন করব, যদি আমার ওয়াটার বডিজকে হয়তো রিভার, পন্ড, ট্যাঙ্ক, ক্যানেল, লেক এইভাবে করি, তখন আমি সিআইডিটা সিলেক্ট করব। কিন্তু যেহেতু আমি ওইরকম কোনো ক্লাস ফার্দার করিনি, সেই জন্য আমি এমসিআইডি করলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আমার ক্লাসিফিকেশনটা কতটা ঠিক হলো সেটা আমি জানতে চাইছি, যে আমি আদৌ এতটা ক্লাসিফিকেশনটা ঠিক হয়েছে কি হয় না সেটা আমি জানতে চাইছি। সেটা জানবো কিভাবে, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিই। দাঁড়া, সেইটা জানার জন্য আমার ওপরে একটা প্রিভিউ অপশন আছে। প্রিভিউ অপশন দেখতে পাচ্ছি, প্রিভিউ। হ্যাঁ স্যার। প্রিভিউ অপশনের পাশে যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা দিয়ে ম্যাপের উপর ক্লিক করলেই কিন্তু দেখাবে ক্লাসিফিকেশনটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। তো তার আগে যেটা করব, টি আছে, টি। হ্যাঁ স্যার। টিটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যে আমি মানে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, মানে কি বলবো, মানে তলাটাও দেখতে পাবো, তলাটাও দেখতে পাবো।
তো ট্রান্সপারেন্ট টিটাকে আমি এখানে আমি 100 করলাম, 100 করলাম। 100 করার পর আমি যদি এই প্লাস চিহ্ন দিয়ে ম্যাপের উপর ক্লিক করি, তাহলে কি করবে, ম্যাপ আমাকে কিন্তু ক্লাসিফিকেশন ঠিক হয়েছে কিনা এই যে দেখাবে ক্লাসিফিকেশন ঠিক হয়েছে কিনা। যেহেতু আমি এখনো কালার দেখো, এই পাশে দেখো কালার সিলেকশনটা হয়ে দেখছো, লেয়ার প্যানেল দেখো, লেয়ার প্যানেলটা তাকাও, লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছ? দেখো লেয়ার প্যানেলে এই আমি কালার গুলো চেঞ্জ করে যদি দিই, লেয়ার প্যানেলে আমি লেয়ার প্যানেলে এই কালারের উপর ক্লিক করলাম, যেখানে এগ্রিকালচার ল্যান্ডটার কালারটা আমি করে দিলাম হলুদ। কালারটা কিভাবে চেঞ্জ করছি দেখো, লেয়ার প্যানেলে এটা এসছে দেখতে পাচ্ছি তো? তো লেয়ার প্যানেলে আমি যে কোনো একটা কালারের উপর মানে এগ্রিকালচার ল্যান্ডের উপর ডবল ক্লিক করলে এইটা খুলবে, সিম্বলজিটা খুলবে। সেখানে এগ্রিকালচারটার উপর যদি আমি ক্লিক করি, এগ্রিকালচারের রঙের উপর যদি ক্লিক করি, তাহলে আমার এই উইন্ডোটা আসবে যেখানে কালার সিলেকশন আমি করতে পারবো। আমি এগ্রিকালচার ল্যান্ডকে আমি হলুদ করব, হলুদ হলুদ হলুদ, এগ্রিকালচার ল্যান্ডকে আমি হলুদ করলাম। ওয়াটার বডিজকে কি করব, নীল করলাম। বোঝা যাচ্ছে আমি কি করছি? হ্যাঁ স্যার। হ্যালো ল্যান্ডকে আমি একটা লাল এরকম কালার দিলাম। সেটেলমেন্টকে আমি করে দেবো আর একটু ডিপ লাল। হ্যালো ল্যান্ডে আর একটু হালকা করে দিই। ভেজিটেশনটা আর একটু গাঢ় সবুজ করি, তাহলে ভালো লাগবে। আমি 4টে কালার সিলেক্ট করে দিয়েছি এখানে। আমি এটাকে অ্যাপ্লাই ওকে করে দিলাম। এবার দেখো আমার এই যে প্রিভিউ, এটা কিন্তু ক্লাসিফিকেশন ফাইনাল হয়নি। প্রিভিউতে দেখো আমার কিন্তু ক্লাসিফিকেশনটা মোটামুটি ঠিক হয়েছে, যেহেতু আমি পিক্সেল কম নিয়েছি এটা মোটামুটি হয়েছে। তাও কিন্তু আমার সেটেলমেন্টটার এরিয়াটা আবার অনেক বেশি দেখিয়ে দিয়েছে। বুঝতে পারছো কি কোথায় ভুলটা হয়েছে? এটা পুরোটা সেটেলমেন্ট দেখিয়ে দিয়েছে এগুলো সব। হ্যাঁ স্যার। তো এটা আমার ভুল, আমি প্রথমে বলেছিলাম এটা ভুল হবে। এর ভুল হওয়ার কারণ হচ্ছে আমি পিক্সেল সিলেকশনটা আমাকে আরো বেশি নিতে হতো। যত বেশি আমি পিক্সেল সিলেকশন করব তত ক্লাসিফিকেশনটা তত অ্যাকুরেট হবে। আমি যদি এগ্রিকালচারের জন্য 50টা পিক্সেল আমি আইডেন্টিফাই করি, তাহলে এগ্রিকালচার ল্যান্ডটা অনেক ক্লিয়ার হবে। যদি ভেজিটেশনের জন্য আমরা যদি 25-30টা নিই, অনেক বেশি ক্লিয়ার হবে। মানে আমার কোন অঞ্চলটা কতটা বড় তার উপর ভিত্তি করে যদি আমি কাজটা করি, তাহলে ক্লাসিফিকেশনটা আমার অনেক অ্যাকুরেট হবে এবং অনেক ভালো হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এবার দেখো এই প্রিভিউতে যদি তোমার ভুল ধরা পড়ে, তাহলে কিন্তু আমি নতুন করে আবার কি করতে পারবো, আবার আমি ক্লাসিফিকেশনটা আবার করতে পারবো। মানে আরো পিক্সেল সিলেকশন এখানে এই যে আবার আমি এগ্রিকালচার ল্যান্ডে আরো কতগুলো পিক্সেল সিলেক্ট করলাম, ওয়াটার বডিজে আরো কতগুলো পিক্সেল সিলেক্ট করে সেভ করলাম, তাহলে আমি এই কাজটা করে নিতে পারবো। তাহলে আমি প্রিভিউতে দেখে নেবো, আগে প্রিভিউ করে দেখে নেবো ক্লাসিফিকেশনটা কতটা ঠিক, তারপর আমি ক্লাসিফিকেশনটা ফাইনাল আমি যাব। বুঝতে পারলাম কি বলছি? মানে তাহলে কাজ করো, স্টেপ 8টা অ্যালগরিদম সিলেকশন না করে স্টেপ 8টা করো প্রিভিউ। আগে প্রিভিউ দেখবো, তারপর অ্যালগরিদম সিলেকশন করব। তাহলে আমার কাজটা পারফেকশনটা অনেক ভালো হবে। প্রিভিউ দেখবো, আমরা প্রিভিউটা দেখে নেবো যে ক্লাসিফিকেশনটা কতটা ঠিক আছে। প্রিভিউ ফর ক্লাসিফিকেশন অ্যাকুরেসি। প্রিভিউ ফর ক্লাসিফিকেশন অ্যাকুরেসি মানে প্রিভিউ করে দেখে নেবো ক্লাসিফিকেশনটা কতটা অ্যাকুরেট। আমার অ্যাকুরেট না হওয়ার কারণ আমি খুব অল্প অল্প পিক্সেল সিলেক্ট করেছি একটা অবজেক্টের জন্য। আমি অনেকগুলো একটা অবজেক্টের জন্য যত বেশি পিক্সেল সিলেক্ট করব তত আমার ক্লাসিফিকেশনটা অ্যাকুরেট হবে। ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। এবার স্টেপ 9-এ করব অ্যালগরিদম সিলেকশন। এটা কিন্তু আমার ফাইনাল স্টেপ। এইটা হয়ে গেলে কিন্তু আমার আর কিচ্ছু কারেকশন করা যাবে না। অ্যালগরিদম দিয়ে দেওয়া মানে হচ্ছে কারেকশন করা যাবে না। হয়েছে? 9 নম্বর স্টেপ লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা বেশ, তাহলে আমি এই অ্যারোটাতে ক্লিক করছি। অ্যারোটাতে ক্লিক করে আমি কোথায় যাব না, কোথায় গেলাম? ব্যান্ড প্রসেসিং এর হেডিং এ, ব্যান্ড প্রসেসিং হেডিং এর ক্লাসিফিকেশনে গেলাম। ঠিক আছে, দিয়ে কি করলাম, এখানে প্রথম হেডিং এর ক্লাসিফিকেশনে এমসিআইডি করলাম। এবার আসবো অ্যালগরিদম হেডিং। অ্যালগরিদমের মধ্যে আমরা এখানে 3টে অ্যালগরিদম আছে, আমি যা ইচ্ছা একটা নিতে পারি।
আমি এখানে স্পেকট্রাল অ্যাঙ্গেল ম্যাপিং, 3টা আলাদা আলাদা মেথড, একই মানে ম্যাপের কোনো চেঞ্জেসও করবে না, ম্যাপটা ওর মানে ম্যাক্সিমাম লাইভলিহুড ডিসটেন্স। বলো এটা আরেকবার করুন। এই মেথডটা মানে অ্যালগরিদম আমি কোন অ্যালগরিদমে করব এটা তোমার ইচ্ছা, এটার জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, 3টের মধ্যে যে কোনো একটা করলেই হবে। তো আমি এখানে স্পেকট্রাল অ্যাঙ্গেল ম্যাপিংটা করছি। স্পেকট্রাল অ্যাঙ্গেল ম্যাপিংটা অনেক ভালো রেজাল্ট দেয় আর কি। তো স্পেকট্রাল অ্যাঙ্গেল ম্যাপিংটা করলাম, বাস। এখানে আর কোথাও কিচ্ছু করার দরকার নেই, কোথাও কিচ্ছু করার দরকার নেই। এবার আমি শুধু এই যে রান, তাহলে আমি কি করলাম, আমি আরেকবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এই ব্যান্ড প্রসেসিং এই অ্যারোটাতে ক্লিক করলাম, ঠিক তো? তারপর ব্যান্ড প্রসেসিং এর ভেতরে ক্লাসিফিকেশনে ক্লিক করলাম, তারপর ক্লাসিফিকেশনের ভেতরে ইউজ এমসিআইডিটাকে চেক ইন করলাম, অ্যালগরিদমটা আমি সিলেক্ট করলাম স্পেকট্রাল অ্যাঙ্গেল ম্যাপিং। আর কোথাও কিচ্ছু করব না, শুধু রান করিয়ে দেবো। রান করিয়ে দিয়ে শুধু একটা ফোল্ডার চাইবে, কোথায় সেভ আমি করতে চাইছি। আমি একটা ফোল্ডার তৈরি করে দিলাম নতুন, LULC ম্যাপ বলে, ফাইনাল ম্যাপ, ফাইনাল ম্যাপ বলে জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট খুলে আমি লিখে দিলাম LULC ম্যাপ, এটাকে সেভ করে দিলাম। অটোমেটিক্যালি ও কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ও পুরো প্রসেসটাকে কমপ্লিট করে দেবে। একটা আওয়াজ হবে, একটা ছোট্ট করে একটা আওয়াজ হবে, মানে বিপ শব্দ হবে। সেই বিপ শব্দ হয়ে গেলে জানবে তোমার ক্লাসিফিকেশন রেডি, এবং তোমার ক্লাসিফিকেশন সত্যি রেডি। আমি গুগল আর্থটাকে অফ করলাম। এইটা হচ্ছে আমার আলটিমেট ক্লাসিফিকেশন, যেখানে তুমি কালারটাও চেঞ্জ করতে পারো। আমি যেখানে কালারটা চেঞ্জ করার অপশন বলছিলাম, এইভাবে কালারটাও তোমরা চেঞ্জ করতে পারো। এগ্রিকালচার ল্যান্ডটা হলুদ হয়, ওয়াটার বডিসটা নীল হয়, ফ্যালো ল্যান্ডটা ওই পিঙ্কিশ টাইপের হয়, ফ্যালো ল্যান্ডটা বেসিক্যালি। আমি ইন্টারন্যাশনাল কালার ফরম্যাটটা ফলো করছি। এগ্রিকালচার সেটেলমেন্ট হয় লাল, ভেজিটেশন সবুজ ডেফিনেটলি। এটাকে অ্যাপ্লাই ওকে করে দিলাম। এই হচ্ছে আমার ক্লাসিফিকেশন। তুমি পেছনের কালোটাকেও ছড়াতে পারো, ট্রান্সপারেন্সি গিয়ে 0 ভ্যালু বসিয়ে দিলে এটা সরে যাবে। এই হচ্ছে আমার ম্যাপ, এটা হচ্ছে আমার ফাইনাল ম্যাপ। এইটা হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ডকভার ম্যাপ। এবার যেহেতু বললাম আমার একটু প্রবলেম হয়েছে সিলেকশন, পিক্সেল সিলেকশনে বেশি পিক্সেল আমি সিলেক্ট করিনি, সেজন্য আমার ম্যাপটা একটু ভুল দিয়েছে। এবার তোমাদের ডেফিনেটলি তোমরা যখন বেশি পিক্সেল সিলেক্ট করবে তোমাদের ম্যাপ অ্যাকুরেট হবে। এবার ম্যাপটা হয়ে যাওয়ার পর আমি যেমন করে লেআউট তোমাদেরকে আগের মাহফুজ স্যার শিখিয়েছেন, সেরকম ভাবে লেআউট নিতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। যেমন করে লেআউট নেওয়া শিখিয়েছে, এটা আমি আর দেখাবো না কারণ যেহেতু দেখানো আছে। এই করে লেআউট নাও, কোনো সমস্যা নেই। ল্যাড লং বসাও, স্কেল বসাও, নর্থ লাইন বসাও, কোনো সমস্যা নেই, একদম ফাইনাল লেআউট পেয়ে যাবে। তো মোটামুটি এই স্টেপগুলো সবার কাছে পরিষ্কার হয়েছে, মানে আজকের যে পুরো প্র্যাকটিক্যাল প্রক্রিয়াটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। জয়শ্রী? হ্যাঁ, ওখানে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা করতে পারো স্যারকে। স্যার। হ্যাঁ স্যার, আপনি আগের দিন যেটা বলছিলেন অ্যালগরিদম, সেটা সুপারভাইজড আর আনসুপারভাইজড বলছিলেন। স্যার, অ্যালগরিদম কি দু রকম হয়, সুপারভাইজড আর আনসুপারভাইজড? তুমি সুপারভাইজডে অ্যালগরিদমটা শেষে সিলেক্ট করবে। সুপারভাইজড ক্লাসিফিকেশনে কি হয়, মানে আমরা পিক্সেলগুলোকে আইডেন্টিফাই করে দিলাম, তারপর আমরা অ্যালগরিদম সিলেক্ট করলাম। কিন্তু আনসুপারভাইজডে কি হয়, আগে ওকে অ্যালগরিদম মানে কতগুলো ক্লাস করব আর কি অ্যালগরিদমে ক্লাসিফিকেশন করব সেইটা আমাকে বলে দিতে হবে। বুঝতে পারলে? মানে দুটো পার্থক্য আছে। মানে আগে আমি সুপারভাইজড ক্লাসিফিকেশনে কি করলাম না, প্রথমে আমি পিক্সেলগুলোকে সিলেক্ট করলাম, তারপর অ্যালগরিদমটা আমি চয়েস করলাম। কিন্তু আনসুপারভাইজড আমি আগে অ্যালগরিদমটা ওকে আইডেন্টিফাই করে দেবো। এইটা মানে একটা আগে, একটা সবার শেষে, একটা সবার আগে, এইটাই পার্থক্য। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আর কারো কিছু প্রশ্ন আজকের প্র্যাকটিক্যাল রিলেটেড? স্যার বলছিলাম যদি আমরা ইউএসজিএস এ যদি লগ ইন না করলে কি আমরা গুগল আর্টটা অন করতে পারবো না? গুগল আর্টটা না, ওর সাথে গুগল আর্টের কোনো সম্পর্ক নেই তো। ইউএসজিএস টা লগ ইনের সাথে সম্পর্ক হচ্ছে ইমেজ ডাউনলোডটা, তার সাথে গুগল আর্টের কোনো সম্পর্ক নেই।
তুমি লগ ইন করে স্যাটেলাইট ইমেজ, ল্যান্ডসেটের ইমেজ ডাউনলোড করতে পারবে, কিন্তু তার সাথে গুগল আর্থ ওপেন করার সাথে কোনো সম্পর্কই নেই। ঠিক আছে? আর স্যার ইউএসজিএস এ যে ম্যাপগুলো দেখায় ওটার কোয়ালিটি কি মানে এর থেকে ভালো হয় গুগল আর্থের থেকে? একই ম্যাপ গুগল আর্থের থেকে? হ্যাঁ, গুগল আর্থের থেকে কোয়ালিটি ভালো হয় বলতে, গুগল আর্থের যে ইমেজটা সেটা হচ্ছে তোমার একদম এরিয়াল ফটোগ্রাফ, মানে তুমি ঘরটাকে ঘরই দেখবে, গাছটাকে গাছই দেখবে। আর যেটা আমি বলছিলাম ইমেজ আর ইয়ের পার্থক্য, তোমাদেরকে মনে হয় ভুলে এর আগের দিন ভুলে গেছো মনে হয়, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। স্যার বলেছিলেন ইমেজ, ইমেজ আর ফটোগ্রাফ। ফটোগ্রাফ আমি একটা ছবি দিয়ে ছবি দেখিয়েছিলাম, এই যে এই ছবিটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখো এইটা হচ্ছে গুগল আর্থের ইমেজ, নিচে ডান দিকেরটা, আর উপরটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ। তাহলে গুগল আর্থের ইমেজ দেখো তুমি রিয়েল পিকচার দেখতে পাবে। জিনিসটা যখন প্লেনে বসে, আমি যদি প্লেনে বসে যদি নিচে দেখি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তোমার রিয়েল ইমেজ, বা এটা এরিয়াল ইমেজ বলে। তো গুগলের ইমেজটা হচ্ছে এরিয়াল ইমেজ, আর এইটা হচ্ছে স্যাটেলাইট ইমেজটা হচ্ছে রিফ্লেক্টেড ইমেজ। মানে কোনটা রিফ্লেক্টেড ইমেজ? মানে হচ্ছে এইটা, যে রিফ্লেকশন করার পর যে ছবিটা ঢুকবে সেইটা। দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক। হ্যাঁ স্যার। আর কারো কিছু প্রশ্ন? স্যার বলছি কি, আমি ইউএসজিএস থেকে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করেছিলাম, সেখানে দুখানা ব্যান্ডেরই ছবি দেখা যাচ্ছে, লাস্ট দুটো, বাকি কোনোটারই ছবি খোলা যাচ্ছে না। এক্সট্রাক্ট করেছিলে? হ্যাঁ স্যার। না দেখলে তো আমি বুঝতে পারবো না। ঠিক আছে, তুমি আমার সাথে ফোন নাম্বার, আমি ফোন নাম্বার গ্রুপে দিয়ে দেবো, আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করো, আমি ওটা দেখিয়ে দেবো। ঠিক আছে, টাইম করে, কারণ ওটা না দেখলে আমি বুঝতে পারবো না ওটা। হ্যাঁ আচ্ছা স্যার। আর কারো কিছু কোয়ারিজ? ঠিক আছে, তাহলে আর কারো কিছু মনে হচ্ছে কোয়ারিজ নেই? জয়শ্রী? হ্যাঁ, তো আমাদের যে মানে 4 দিনের যে কর্মশালা ছিল ওয়ার্কশপ কিউজিআইএস এর উপরে, সেটা অফিসিয়ালি, তাহলে আর যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানেই আমরা শেষ করছি। জয়শ্রী, মানে আজকে একটু তাড়াহুড়ো হয়ে গেল, একটু তাড়াতাড়ি করে ফেলেছি। না না ঠিক আছে, মানে যতক্ষণ ওরা ওটাকে ধরতে পেরেছে তখন ওটা ঠিক আছে। বাকি সবাই বুঝতে পেরেছে তো বিষয়গুলো, প্র্যাকটিক্যালটা বোঝা আমি গেছে? সেটা বলছি। হ্যাঁ স্যার, ওরা বুঝতে পেরেছে এবং ওরা এটা রাতে হয়তো করবে, করার পরে হয়তো অ্যাকচুয়ালি বিষয়টা আরেকটু ওদের কাছে স্পষ্ট হবে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ সেটাই। আমি এখন গ্রুপে থাকলাম, গ্রুপে আরো 2 সপ্তাহ পর্যন্ত আমরা গ্রুপটা আমরা অ্যাক্টিভ রাখবো। ঠিক ঠিক। আর এই ওয়ার্কশপটা শেষের পরে গ্রুপে আমি একটা লিংক দেব, ফিডব্যাক লিংক গুগল ফর্মে, তোমরা সেটা সবাই অবশ্যই ফিল আপ করবে। তার উপরে আমরা সার্টিফিকেটও প্রোভাইড করবো। সার্টিফিকেট একটু দেরি হবে, সেটা বলেই রাখছি, কিন্তু পেয়ে যাবে প্রত্যেকে। আর মানে আমাদের পুরো কৃষ্ণনগর ওমেন্স কলেজে জিওগ্রাফি ডিপার্টমেন্ট প্রত্যেকের তরফ থেকে এবং কলেজের তরফ থেকে, আর আমার পার্সোনাল রিগার্ডস তো রয়েছে, ডক্টর রহমান এবং ডক্টর দাসকে আমার অসংখ্য ধন্যবাদ, যে তারা তাদের মানে ভীষণ, আমি জানি প্রত্যেকে আমরা ওভারবার্ডেন, প্রত্যেকে আমাদের উপর প্রচুর চাপ থাকে, তার মাঝেও এই যে মানে আমি টাইম শিডিউলটা আমি ঠিক করে দিয়েছি, মানে ওনারা ঠিক করেননি। সেই টাইম শিডিউলে যে ওনারা ফিক্স করে ক্লাস নিয়েছেন আমার স্টুডেন্ট এবং আরো যারা রয়েছেন এখানে, তো সেটা মানে ভীষণ একটা আমার আনন্দের দিক। এবং আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীদেরকে মেনলি শেখানোর। এবার সেটা ওরা কতটা শিখতে পেরেছে সেটা আমরা আরো কিছুদিন পর থেকে আর কি বুঝতে পারবো। তবে আমার মনে হয় যে একদম যেটা ধারণা ওদের নেই কিউজিআইএস বা রিমোট সেন্সিং, সেখান থেকে আমার মনে হয় কিছুটা ধারণা অন্তত পেয়েছে। এটা আমার মানে জাস্ট, আমি এখনো জানি না ওদের কাজ আমি এখনো দেখিনি, কিন্তু আমার জাস্ট দূরে থেকে আমার এটুকুই মনে হচ্ছে। তো প্রত্যেককে ধন্যবাদ। আরেকটা কথা, ভবিষ্যতেও যখন আমাদের আরেকটা ইচ্ছে আছে, যখন আমরা ওয়ার্কশপ করবো আরেকটু বড় স্কেলে করব। এবার আমি নিজে থেকেই পার্শ্ববর্তী কলেজগুলোকে বা অন্যান্য কলেজগুলোকে আমি অ্যাকসেপ্ট করিনি ইচ্ছাকৃতভাবেই। তো পরবর্তীতে আমরা সেটা করব এবং আশা করব তখন আমি আমার এই 2জন বন্ধুকে অবশ্যই পাবো, এই আশা আমি করব। নিশ্চয় নিশ্চয়, ডাকলেই পাবো। অবশ্যই। একদম। তো থ্যাংক ইউ প্রত্যেককে। মাপু আছো? আচ্ছা, আমার পার্টিসিপেন্টস, আমি আছি নীলাদ্রি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার বেশিরভাগই আমার স্টুডেন্টস, ওরাও 1-2জন একটু যদি তোমাদের অভিজ্ঞতা জানাও, 1-2জন, প্রত্যেককে বলছি না, হ্যাঁ, একটু অভিজ্ঞতা জানাও এই 4 দিনে তোমাদের কেমন লেগেছে। আমি নিজে বলবো না, তোমরা একটু বলো, 2-1 জন। আমি নাম রাখছি না, নিজেরা একটুখানি বলো।
জয়িতা অনেক বলো। কিছু শিখতে পেরেছি ম্যাম, যেমন কোনো আইডিয়া ছিল না, অনেক কিছুই। ভিডিওটা অন করেই বলো যদি অন করা যায়। ভিডিওটা যদি অন ম্যাম করার আমি মতো একটু হয় on করো। আদার বাইরের সাইডে আছি তো। আচ্ছা ঠিক আছে বলো। হ্যাঁ ম্যাম, যেমন অনেক কিছু সম্পর্কে আমরা জানি না, অনেক কিছুই আমরা শিখেছি, এখন সেগুলো আরো একটু প্র্যাকটিস করলে মনে হয় আমরা একটু ভালো করে শিখতে পারবো। সেটা টোটালি আমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তাও আমাদের অনেক হেল্প করেছে স্যার, দুই স্যারই, কারণ অনেক ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হচ্ছিল, তো কোশ্চেন করছি আনসার দিচ্ছে। এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে যে অন্তত অনেক সময় হয় কি হয়ে ওঠে না আনসার দেওয়া বা কিছু, কিন্তু দুই স্যারই আমাদের খুব হেল্প করেছে। এটা আমাদের তো সবারই খুব ভালো লেগেছে, এবং আপনাকেও ধন্যবাদ আমাদের জন্য এরকম একটা তৈরি করা জিনিস বা স্যারদের আনা, যাতে আমরা আরো ভালো করে শিখতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ জয়িতাকে। আর একজন যদি কিছু বলো তোমার অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি এটা কিন্তু ওয়ার্কশপ থেকেও, এটা একটা ক্লাসরুম, ইটস জাস্ট এ ক্লাসরুম। যেভাবে আমরা ক্লাসে অনলাইনে এই 2 বছর ধরে 1.5 বছর ধরে পড়ছি, এটা জাস্ট একটা ক্লাসরুম। শুধু সেখানে আমার বদলে আমরা এক্সপার্ট কাউকে এনেছি যিনি বিষয়গুলো ভালো জানেন। ওকে বলো শতরূপা। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ওয়ার্কশপটা সত্যি খুব ভালো ছিল এবং আমি খুব নিজে এনজয় করেছি, পড়ার থেকেও বেশি এনজয় লেগেছে। এবং আমার দুজন স্যারকেই অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর করে আমাদের বোঝানোর জন্য এবং এত সুন্দর করে বিষয়টা প্রেজেন্ট করার জন্য। এবং অবশ্যই জয়শ্রী ম্যামকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ওয়ার্কশপ আমাদের জন্য প্রেজেন্ট করার জন্য। এবং আমি চাইবো যে আগেও যেন এরকম ওয়ার্কশপ হোক। খুব ভালো লাগলো এবং এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। এবার আমরা যাব, এবার ভার্চুয়ালি নয়, এবার ফিজিক্যালি হবে। আচ্ছা, খুব ভালো। গতকালই আমার সাথে কথা হয়েছে যে আমরা পরবর্তীতে যখন এরকম বিষয় নিয়ে কাজ করবো, যেগুলো অ্যাপ্লাইড দিক, সেগুলো আমরা মানে বিভিন্ন কলেজ একত্রে হয়ে কাজ করার চেষ্টা করব। সেটা ডক্টর রহমানের সাথেও আমার কথা হয়েছে, আমরা কাজ করব একসাথে। আচ্ছা, আর আমার বাইরের কলেজের খুব কম জনই রয়েছেন, একজন দুজন, যদি একজন অন্তত একটুখানি ভলেন্টিয়ার করেন, জাস্ট একজন, যারা একটু কলেজের বাইরে কেউ আছেন কয়েকজন, আমি জানি স্টুডেন্টস হতে পারে, ফ্যাকাল্টি হতে পারে। আছেন আমার এখন কি প্রেজেন্ট আছেন? দীপ সাহা, দীপ প্রেজেন্ট আছেন আপনি? পরিমল কর্মকার, হ্যাঁ বলতে কেউ একজন একটু ভলেন্টিয়ার করুন কলেজের বাইরে কেউ। হ্যাঁ পরিমল কর্মকার বলুন। আপনার কথা ভীষণ অস্পষ্ট আসছে। আমি অনেক রিমোট এরিয়ায় থাকি, তো ওই জন্য হয়তো নেটওয়ার্কটা আসছে না। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের মানে কলেজ কর্তৃপক্ষকে এবং 2 জন স্যার। এই 4 দিন ধরে আমি পুরোটাই আর কি অ্যাটেন্ড করেছি এবং খুব মানে সমৃদ্ধ এবং খুব একটা ফ্রুটফুল একটা ওয়ার্কশপ আর কি। এবং এখনকার সময় এটা খুবই কাজের, এবং আমার বাড়ি অ্যাকচুয়ালি নলহাটি আর কি, সেই জন্য আরো আর কি মানে এই বিষয়গুলো আর কি শিখে আমার ভালোই লাগছে আর কি। কারণ আমরা ব্যক্তিগতভাবে আমি যখন পড়াশোনা করেছি তখন টিএনটি মিপস এর উপরে কাজ হতো, কিউজিএসটা তখন আমরা শিখতে পারিনি। তো মানে আচ্ছা স্যার, মানে আমার ইচ্ছে আছে আমি আচ্ছা দেবলীনা দির কাছ থেকে আমি আর কি লিঙ্কটা পেয়েছিলাম আর কি, দেবলীনা ঘোষাল। হ্যাঁ, আর আপনি নীলাদ্রি স্যারের নাম উনি খুব করেন আর কি। হ্যাঁ, তো আমি ইচ্ছে আছে স্যার আপনার সাথে দেখা করার আর কি। আপনি যদি নয়ডা থাকেন, আমি এখন বাড়িতে আছি, আপনার সাথে যদি আচ্ছা স্যার, আমি অ্যাকচুয়ালি থাকি বহরমপুরে, কিন্তু আমার বাড়ি অ্যাকচুয়ালি নলহাটি আর কি। আচ্ছা, তা আপনার স্যার কন্ট্যাক্ট নাম্বারটা যদি পাই তাহলে অবশ্যই স্যার আপনার সাথে আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা স্যার, তাহলে আপনার সাথে যোগাযোগ করে দেখা করবো স্যার পরে। আর আমি মানে কৃষ্ণনগর উমেন্স কলেজকে মানে এবং জিওগ্রাফি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই, এবং 2 জন স্যারকে অশেষ ধন্যবাদ এই একটা রিসোর্সফুল একটা ওয়ার্কশপ আমাদেরকে প্রোভাইড করার জন্য। আর আমি যেহেতু কলেজের সাথে যুক্ত অবশ্য আমরা স্টেট এইডেড কলেজ টিচার যে আর কি, সেই পদে আছি আমি ঘড়িয়ারপাড়ার হাজি একে খান কলেজ আর কি। কোন কলেজ? ঘড়িয়ারপাড়ার হাজি একে খান কলেজ, আপনার মুর্শিদাবাদ জেলাতে আর কি। আচ্ছা, ধন্যবাদ সকলকে আর কি। থ্যাংক ইউ। তো ম্যাম দীপ সাহা। হ্যাঁ দীপ সাহা বলুন। আপনার অ্যাকচুয়ালি আমি একটু বাইরে আছি, তো ওই জন্য নেটওয়ার্কের মেবি প্রবলেম হচ্ছে। হ্যাঁ ম্যাম, আমি মালদা কলেজ স্টুডেন্ট। সো হচ্ছে
ভালো লাগলো এই যে 4 দিন ব্যাপী যে প্রোগ্রামটা হলো কিউজিএস এ করে। আমি তো এবার থার্ড সেমিস্টার, তো খুবই ভালো লাগলো যেহেতু অনেক কিছু নতুন জিনিস জানতে পারলাম। হয়তো আমাদের পরে আছে, বাট মেবি আমাদের অনেক কিছু পরে আছে সিলেবাসে, বাট তা সত্ত্বেও যে মানে শিখতে পারলাম, এটাই একটা খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি 5th সেমিস্টারে তুমি আরেকটা কোর্স করে নিও, তাহলে তোমার ভালো হবে। হ্যাঁ ম্যাম, অবশ্যই। হ্যাঁ, আপনাদের সবাইকে থ্যাংক জয়শ্রী, দীপ খুব অ্যাক্টিভ ছেলে, ও সব জায়গায় পার্টিসিপেট করে, ওর জানার খুব মানে তাই তো ইচ্ছে। ভাবছি থার্ড সেমিস্টার হয়েও 5th সেমিস্টারে হ্যাঁ, যাচ্ছে। ও খুব মানে সবকিছুতে জানার খুব আগ্রহ ওর। হ্যাঁ, ও রোজ প্রেজেন্ট থাকতো, একদম খুব পাংচুয়াল ছেলে, আমি রোজ খেয়াল করতাম ওকে। হ্যাঁ, তো আমার মনে হয় যে অ্যাকচুয়ালি আমরা এটাই চেয়েছিলাম, মানে স্টুডেন্টসদের জন্য স্টুডেন্টস ফ্রেন্ডলি করে একটা ক্লাসরুম ক্রিয়েট করার, যেখানে আমরা শিখতে পারবো। আশা করছি আমরা একটা না জানা বিষয়কে অন্তত কিছুটা জেনেছি, এইটুকুই মানে আমার বলার আর কি। তো খুব ভালো লাগলো, আমি নিজে অনেক সমৃদ্ধ হয়েছি, আর এটুকু ভালো লেগেছে যে স্টুডেন্টসদেরকে আমি কিছুটা এক্সপার্ট কিছু বিষয়কে তাদেরকে জানার সুযোগ করে দিতে পেরেছি। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থাকবেন, আর ভবিষ্যতে আমরা যারা ভূগোলকে ভালোবাসি, ভূগোলকে ছড়িয়ে দিতে চাই অন্যদের মধ্যে, তাদের জন্য এই ধরনের কর্মযজ্ঞ আর কি চলতেই থাকবে, বা যেখানেই হোক না কেন এরকম মানে প্রোগ্রাম কিছু আমরা যাতে তাতে পার্টিসিপেট করি, কিছু শিখতে পারি, এই ধরনের আশা রেখে প্রত্যেকের জন্য অনেক শুভকামনা রেখে আমরা ওয়ার্কশপটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন প্রত্যেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।